أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী মুসলিম নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই অনলাইন পাবলিক সেমিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাহিন আজকের এই সেমিনারে আপনাদের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছি। ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে 15 বছরের অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা এবং তার আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার সাহসী ও আপসহীন আন্দোলন। এই বিজয় এসেছে অনেক ত্যাগ, তিতিক্ষা এবং শহীদদের রক্তের বিনিময়ে। ছাত্রদের নেতৃত্বাধীন এই আন্দোলনের সাফল্যে বাংলাদেশের জনগণ আজ আনন্দিত। তারা ছাত্রদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। 15 বছরের নিপীড়নমূলক শাসনের পর সাধারণ জনগণ অবশেষে শান্তির নিঃশ্বাস নিতে পারছে আজ। অনেকেই এই ঘটনাকে জাতির দ্বিতীয় স্বাধীনতা হিসাবে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, স্বৈরাচার হাসিনার পতনে জনগণ আজ আনন্দিত এবং ভবিষ্যতের জন্য আশাবাদী। তারা স্বপ্ন দেখছে একটি নতুন বাংলাদেশের, যেখানে নিপীড়ন এবং দুর্নীতির কোনো স্থান থাকবে না। তারা আশা করছে একটি ন্যায় বিচার, সমতা, অর্থনৈতিক সমৃদ্ধি, মানব জীবন এবং সম্পত্তির নিরাপত্তা এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে নতুন এই বাংলাদেশে। কিন্তু এই আনন্দের মধ্যে রয়েছে কিছু ভয় ও আশঙ্কা। এই কষ্টার্জিত স্বাধীনতা কি আমরা রক্ষা করতে পারবো, নাকি আরেকটি স্বার্থান্বেষী ক্ষমতালোভী শক্তি এই অর্জনকে ছিনতাই করে এক স্বৈরাচারের জায়গায় অন্য এক স্বৈরাচারকে প্রতিস্থাপন করবে? আমরা কি একটি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো, যারা বিদেশি শক্তির এবং উপনিবেশবাদী শক্তির প্রভাব থেকে মুক্ত থাকবে? আমাদের রয়েছে আরো প্রশ্ন। বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র ব্যবস্থা কি হবে? কে দেবে এই নতুন রাষ্ট্রের নেতৃত্ব? কেমন হবে নতুন বাংলাদেশ? কেমন হওয়া উচিত আমাদের এই নতুন বাংলাদেশ? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং বিশ্লেষণ করতে আজকের আলোচনায় আমাদের সাথে আছেন 4 জন সম্মানিত অতিথি। তারা হলেন ইন নো পার্টিকুলার অর্ডার খিলাফত মজলিস ইউকে এর সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সাহেব, সাহসী লেখক ও ইসলামী চিন্তাবিদ ডক্টর ফিরোজ মাহবুব কামাল সাহেব, আমাদের কমিউনিটির পরিচিত মুখ খতিব লিয়াকত সরকার সাহেব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সদস্য ও ইসলামী রাজনৈতিক চিন্তাবিদ ব্যারিস্টার রেজাউল করিম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই আজকের প্রোগ্রাম সূচি। ইনশাআল্লাহ প্রথমে আমরা আমাদের 4 জন সম্মানিত অতিথির কাছ থেকে 4টি প্রেজেন্টেশন শুনবো। প্রতিটি প্রেজেন্টেশন 5 থেকে 7 মিনিটের মধ্যে হবে। প্রেজেন্টেশনের পর আমরা আমাদের প্যানেলিস্টদের সাথে খোলা প্রশ্ন উত্তর পর্বে যাব। আমি আমাদের প্যানেলিস্টদেরকে অনুরোধ করব তারা যেন তাদের প্রেজেন্টেশন 5 থেকে 7 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখেন, যাতে আমরা আমাদের শ্রোতাদের অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিতে পারি। আমাদের চ্যাট সেকশনে কয়েকটি পোল চালাবেন, যাতে শ্রোতারা আলোচনা চলাকালীন সময়ে আমাদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমেই আমন্ত্রণ জানাই ডক্টর ফিরোজ মাহবুব কামালকে আমাদের সাথে তার বক্তব্য শেয়ার করার জন্য। ডক্টর কামাল, when you're ready, please present your speech. জাযাকুমুল্লাহ খায়রান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জাযাকুল্লাহ খায়রান। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। অনেক ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের ইতিহাসে সম্প্রতি যা ঘটে গেল, এটা কোনো কালে এরকম ঘটনা ঘটেনি এবং বিশ্বের ইতিহাসেও এরকম ঘটনা খুবই কমই ঘটেছে, যে বাংলাদেশে যে ছাত্রদের একটা সুনামি হয়ে গেল, একটা প্লাবন বয়ে গেল।
এরকম কিন্তু বাংলাদেশে আমরা অনেক আন্দোলন দেখেছি। 1969 সালে সে আইয়ুব বিরোধী আন্দোলনে আমি নিজেও ছিলাম তখন ঢাকাতে, কিন্তু এইরকম বিপ্লব হয়নি, এরকম জনগণের বা ছাত্রদের সম্পৃক্ততা আমরা তখন কিন্তু দেখিনি। তারপরে আমরা 1991 সালে দেখলাম এরশাদ বিরোধী আন্দোলন, তখনও কিন্তু এইরকম একটা বিপ্লব, জনগণের সম্পৃক্ততা, এই যে মানুষের ঢল রাস্তা, এর দেখিনি। কিন্তু এইবার একটা অভূতপূর্ব ব্যাপার ঘটে গেল মানব ইতিহাসে, এটা একটা অপূর্ব ব্যাপার। চলে গেলাম কেমন? না, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, ডক্টর ফিরোজ মাহফুজ। শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি তো, আমাকে দেখা যাচ্ছে না, তো ঠিক আছে আমি বলে যাই। হ্যাঁ, তো আসলে এখন যেটা আমাদের ভাবতে হবে, আমি সংক্ষিপ্ত করি আলোচনা। শেখ হাসিনা তো চলে গেছে, আমাদের ইতিহাসের, এই বাংলার ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খুনি, সবচেয়ে নৃশংস শাসক ছিল সেই শেখ হাসিনা। তার মতো এইরকম নৃশংস শাসক কিন্তু আমরা কোনো সময় পাইনি। আমাদের উপরে অন্যরা অনেক শাসকই এসেছে, কিন্তু শেখ হাসিনা যেরকম ভাবে আমাদের উপরে নৃশংসতা এবং বর্বরতার সাথে শাসন করেছে, এটা কিন্তু আগে হয়নি এরকম। আমাদের মানবিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার সবকিছুই সে সবকিছুর উপরে সে ডাকাতি করেছিল। সে চলে গেছে, কিন্তু আমাদের বাস্তবতা হলো এই যে সে তো চলে গেছে, বলতে গেলে সে একাই চলে গেছে, কিন্তু তা সে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সে একা খেলোয়াড় ছিল না। তার বিশাল, হ্যালো, হ্যাঁ, তার শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, আমরা শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, তো সে তো চলে গেছে, কিন্তু তার বাহিনীর আহ সবাই তো রয়ে গেছে। এই যে বিপ্লব একটা হলো, যে কোনো বিপ্লবের মধ্যেই আবার একটা প্রতি বিপ্লব জন্ম নেয়। যারা রয়ে গেছে তারা চেষ্টা করবে এই যে বিপ্লব, এই যে একটা পরিবর্তন আসলো, এটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে। আমাদের এখানে মূল কথা হলো এই যে আমাদের যে বিপ্লবটা হলো, এটার মধ্যে আমাদের আশা কিন্তু অনেক। প্রথম ধরো এই যে আমাদের যে নাগরিক অধিকার ছিন্ন হয়ে উপরে ডাকাতি হয়েছিল, সেটা আমরা ফেরত পাবো, আমরা সেখানে কাজের একটা সুযোগ পাবো। আমরা যারা বিভিন্ন চিন্তা ভাবনার সাথে জড়িত আছি, আমাদের সেখানে কথা বলার স্বাধীনতাই ছিল না, আমরা লিখতে পারতাম না, কথা বলতে পারতাম না, নির্বাচনে অংশগ্রহণের অধিকার ছিল না, রাজনীতি অংশগ্রহণের অধিকার ছিল না। এখানে একমাত্র অধিকার ছিল শেখ হাসিনা এবং তার দলের। এই যে আমাদের দেশে দেখুন আজকে প্রায় 18 কোটি মানুষ, আমাদের এই মানুষ হচ্ছে সবচেয়ে সম্পদ, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের মানব সম্পদ। এই মানব সম্পদকে যদি বেড়ে ওঠার সুযোগ না দেওয়া হয়, তাহলে সে রাষ্ট্র, সে দেশ, সে জাতি কিন্তু সামনে এগোতে পারে না। তা আমাদের এই যে গণতান্ত্রিক পরিবেশের সবচেয়ে বড় ফায়দাটা হলো এই যে এখানে মানুষ তার প্রতিভার বিকাশের সুযোগ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে যে আমানত দিয়েছেন, তাদের মধ্যে প্রতিভা দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যকে কাজে লাগানোর একটা সুযোগ পায়। সেটি রাজনীতির ময়দানে, বুদ্ধিবৃত্তিক ময়দানে, অর্থনীতির ময়দানে, শিক্ষা সংস্কৃতির ময়দানে, সর্বক্ষেত্রে। কিন্তু স্বৈরাচার যখন একটা দেশে থাকে, তখন কিন্তু এই সামর্থ্যগুলো কাজে লাগানোর কোনো সুযোগ থাকে না। আমাদের এখন একটা সুযোগ আসছে, একটা বিশাল সুযোগ আসছে। আমাদের বদকিসমত হলো এই যে আমাদের 50টি বেশি মুসলিম রাষ্ট্র রয়েছে, কিন্তু খুব কম দেশেই এই সুযোগটা রয়েছে। কিন্তু এই যে আরব দেশে 22টা আরব রাষ্ট্রে কোনো দেশেই এই সুযোগটা নেই। সেখানে মানুষ কথা বলতে পারে না, ছাত্ররা রাস্তায় নামতে পারে না, সেখানে একটা জালেম স্বৈরাচারী শাসক চলছে, মানুষের উপরে একটা দমন প্রক্রিয়া। এই যে মানুষের যে তাদের যে সামর্থ্যের বিনিয়োগ, সেই বিনিয়োগটা করতে পারছে না। আমরা আমাদের দেখেন, আমাদের একটা দায়িত্ব রয়েছে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলোটা কি? আমরা হব ইসলামের শোকেস। আমাদের নবীজি কি ছিলেন? ইসলামের শোকেস। ইসলামকে দেখাতে তো নবীদের মধ্যে, তা আমাদেরও সেই নবীদের যে সুন্নাহ আমাদের অনুসরণ করতে হবে। সেই সুন্নাহটা এই, সেই সুন্নাহ হলো এই যে আমাদেরও ইসলামের শোকেস পরিণত হতে হবে। আমাদের কর্ম, আমাদের রাজনীতি, আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের শিক্ষা, আমাদের সবকিছুর মধ্যে আমরা ইসলামকে প্রেজেন্ট করব, ইসলামের শোকেস হব। এটা কিন্তু আমাদের দেশে এটা সম্ভবপরই ছিল না। এই শাসকরা আমাদেরকে পুরা মুসলিম রূপে বেড়ে ওঠা, ইসলামের পূর্ণ প্র্যাকটিসের তারা সুযোগ দিত না। আমাদের উপর একটা নিয়ন্ত্রণ ছিল। আমাদের এখন এই যে সুযোগটা আমাদের দিল, সেটা হলো এটা একটা বড় নিয়ামত আমাদের জন্য, যে আমরা এখন ইসলামের ফুল প্র্যাকটিসের একটা সুযোগ পাবো, আমরা কথা বলার সুযোগ পাবো, আমরা রাজনীতিতে নিজেদের সামর্থ্য বিনিয়োগের সুযোগ পাবো, বুদ্ধিবৃত্তিতে, শিক্ষা সংস্কৃতিতে, অর্থনীতিতে, সর্বক্ষেত্রে আমাদের সামর্থ্য সুযোগ পাবো। এটা একটা বিশাল সুযোগ। এই সুযোগ কিন্তু সৌদি আরবে নেই, আমিরাতে নেই, মিশরে নেই, অধিকাংশ মুসলিম রাষ্ট্রে নেই।
যে কয়টা এমনকি পাকিস্তানও নেই। এখন এই যে সুযোগ, এই যে আমরা বলা যায় যে আমরা এই যে সাউথ এশিয়ার বুকে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী হচ্ছে বাঙালি মুসলিম জনগোষ্ঠী। আমাদেরকে একটা গৌরবজনক ইতিহাস আছে কিন্তু। দেখুন, আমরা এই যে 47 সালে পাকিস্তান সৃষ্টি করেছিলাম, এই পাকিস্তান সৃষ্টির পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বাঙালি মুসলমানদের। সেই মুসলিম লীগের জন্ম বলুন না কেন, মুসলিমের ঘাঁটি ছিল এই বাংলা। পাঞ্জাব কিন্তু মুসলিম লীগের ঘাঁটি ছিল না, সিন্ধু ছিল না, পাঠান যে রাষ্ট্র, যে ফ্রন্টিয়ার প্রভিন্স, যে সেখানেও কিন্তু মুসলিম লীগের ঘাঁটি ছিল না। মুসলমানরা, এই উপমহাদেশের মুসলমানদেরকে যারা নেতৃত্ব দিয়েছিল তারা ছিল কিন্তু এই বাঙালি মুসলমানরা। এখন আমাদের ঘাড়ে বিশাল দায়িত্ব, শুধু আমাদের একটা সম্পূর্ণ একটা মুসলিম রাষ্ট্র হিসাবে, একটা ইসলামী রাষ্ট্র হিসেবে বেড়ে ওঠা শুধু নয়, এটা মুসলমানদের, এই উপমহাদেশের মুসলমানদের জন্য বিশেষ করে তাদের সামনে আমাদের একটা মডেল হিসাবে খাড়া হওয়া উচিত এবং তাদের নেতৃত্ব দেওয়া উচিত। এটা আমাদের বিশাল দায়িত্ব, বিশাল দায়ভার। এটা আমাদের বুঝতে হবে এবং বিশ্ব রাজনীতিতেও আমাদের প্রভাব ফেলতে হবে। আমরা হচ্ছে এই সমগ্র বিশ্বে এখন দেখুন, আরবরা তারা প্রায় 40 কোটি, কিন্তু তারা বিভক্ত, 22 রাষ্ট্রে বিভক্ত। পাকিস্তানও একটা ফেল্ড রাষ্ট্র পরিণত হয়ে গেছে। তুরস্ক একটা, তারা একটা ন্যাশনালিস্ট রাষ্ট্র, নেশন স্টেট। কিন্তু এই যে নেশন স্টেট বা ট্রাইবাল স্টেট, সাবন্যাশনাল স্টেট, এদের কিন্তু কোনো ইসলামিক এজেন্ডা থাকে না। আমাদেরকে আমাদেরকে বেড়ে উঠতে হবে একটা মুসলিম স্টেট, ইসলামিক স্টেট হিসেবে বেড়ে উঠতে হবে এবং মুসলিম হিসেবে আমাদের দায়বদ্ধতা রইল যে মুসলমানদের সমস্যা নিয়ে আমাদের কথা বলতে হবে। আজকে দেখুন, গাজাতে এত বড় গণহত্যা হলো, প্রায় 40,000 মানুষকে হত্যা করা হলো, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো দেশ নাই, দাঁড়াবে না। কারণ দেখুন, আরবদের যে কান্ট্রিগুলো রয়েছে, এই স্টেটগুলো হচ্ছে সাবন্যাশনাল স্টেট, ট্রাইবাল স্টেট। এখানে বিভিন্ন ট্রাইবাল হেডরা সেখানে রাষ্ট্র পরিচালনা চালাচ্ছে এবং তাদের ট্রাইবাল এজেন্ডা রয়েছে। তারা ইসলামিক এজেন্ডা বা উম্মার সমস্যা নিয়ে তারা কথা বলছে না। আজকে দেখুন, আজকে হিন্দুরা আজকে বাঙালি, পাঞ্জাবি, পাঠান, গুজরাটি, মারাঠি, সমস্ত হিন্দুরা কিন্তু একতাবদ্ধ। নানা ভাষার মধ্যে তাদের যে বিভক্তি, সে বিভক্ত কিন্তু রাজনীতিতে আসেনি, তারা একতাবদ্ধ হয়েছে। কিন্তু আমরা মুসলমান আজকে বিভক্ত হয়ে গেছি, একটা উম্মা হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়ে গেছে। আমাদের এখানে দেখতে হবে, আমাদের শুধু ইস্যু কিন্তু রাজনৈতিক এজেন্ডা নয়, আমাদের শুধু অর্থনৈতিক ইস্যু নয়, উম্মার ইস্যু নিয়ে আমাদের বেড়ে উঠতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইটা আমাদের বুঝতে হবে। এই আন্দোলনটা একটা পরিবেশ সৃষ্টি করলো, এটাই আমাদের একটা দরজা খুলে দিল। এটা কিন্তু একটা ইসলামিক বিপ্লব নয়, এটা হলো আমাদের একটা গণতান্ত্রিক বিপ্লব, মানবিক অধিকার প্রতিষ্ঠার বিপ্লব। এই অধিকার যে আমরা প্রয়োগের একটা সুযোগ আমাদের পেলাম, এই সামর্থ্য, নিজেদের সামর্থ্য বিনিয়োগের একটা সুযোগ সৃষ্টি করে দিল। এখন আমাদের পুরা দমে আমাদের লেগে যেতে হবে, আমাদের সমস্ত সামর্থ্যকে মুসলিম হিসাবে বিনিয়োগ করতে হবে মুসলিমদের কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে, ইসলামের কল্যাণে, ইসলামকে প্রতিষ্ঠা দিতে হবে। এটাই হলো আমাদের মূল দায়িত্ব। আর আমাদের ভিজিল্যান্ট হতে হবে, কারণ এই যে আমি যে কথার আগেই বলেছি, হাসিনা চলে গেছে কিন্তু তার বিশাল বাহিনী এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা এই আন্দোলনকে নস্যাৎ করতে চাইবে, তারা আমাদের অধিকারের উপর আবার সেই দখলদারি প্রতিষ্ঠা করতে চাইবে। তারপরে দেখুন, আরেকটা আমাদের বাস্তবতা মেনে নিতে হবে যে আমাদের পাশে রয়েছে ভারত, একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র। তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা রয়েছে, সামরিক এজেন্ডা রয়েছে, অর্থনৈতিক এজেন্ডা রয়েছে। তারা চায় আমাদেরকে, বাংলাদেশকে একটা অধীনত, একটা ভ্যাসাল স্টেট একটা প্রতিষ্ঠা করতে চায়। যেরকম তারা ভুটানকে বানিয়েছে, তারা সিকিমকে নিয়ে নিয়েছে। তা আমাদের উপর তারা এরকম আমাদের বাজার, আমাদের 18 কোটি মানুষের বাজার তারা দখল নিতে চায়। তারা আমাদেরকে যে ভারতের ডিফেন্স পলিসির মধ্যে নিয়ে আসতে চায়। তাদের যে 7 সিস্টার আছে, সেই 7 সিস্টারকে বা 7টি প্রদেশ, তাদের যে আমাদের উত্তর এবং পূর্বাংশে রয়ে গেছে, সেটা বাংলাদেশের চেয়ে একটু বৃহৎ, সেটা একটা হিন্দু মাইনরিটি এলাকা। যে এলাকার উপরে দখলদারি প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করতে চায়। তারা যে চীনের বিরুদ্ধে লড়তে চায়, তারা বাংলাদেশের ভূমি তার সেজন্য ব্যবহার করতে চায়। ভারত আমাদেরকে অধীনত রাখতে চায়। আমাদের বুঝতে হবে যে তারা আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় দুশ্মন কিন্তু ভারত। আমাদের তাই এই লড়াইটা কিন্তু শুধু হাসিনার বিরুদ্ধে ছিল না, এই যুদ্ধটা আমাদের ভারতের বিরুদ্ধ। আর এই যুদ্ধ আমাদের চালু রাখতে হবে। এই যুদ্ধটা শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, এই যুদ্ধটা কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। আমাদের লড়াই, তাই এদিকে আমাদের এই যে মিডিয়া জগতে, লেখালেখির জগতে আমাদেরকে অত্যন্ত অগ্রসর হতে হবে, সক্রিয় হতে হবে, আমাদের সমস্ত সামর্থ্য বিনিয়োগ করতে হবে। আমাদের দেখুন 18 কোটি মানুষের একটা বিশাল পটেনশিয়াল রয়ে গেছে।
এই পটেনশিয়াল নিয়ে আমরা এই উপমহাদেশের রাজনীতিকে পাল্টে দিতে পারি, ভূ রাজনীতি জিও পলিটিক্স আমরা পরিবর্তন আনতে পারি, এবং আমরা বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডের রাজনীতিতে বিশাল বিরাট একটা প্রভাব ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এখানে কথা বলে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান ডক্টর ফিরোজ মাহবুব কামালকে ওনার ভেরি ইম্পর্টেন্ট বক্তব্য তুলে ধরার জন্য। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন আমাদের মুরব্বী প্রফেসর আব্দুল কাদের সালেহ। আসসালামু আলাইকুম প্রফেসর আব্দুল কাদের সালেহ। ওকে, হিজ হিয়ার নাও। ওকে, আলহামদুলিল্লাহ। অলরাইট, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের নেক্সট বক্তার কাছে যাওয়ার আগে কুইক একটা পোল করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন আমাদের প্রথম কোয়েশ্চেন, আমাদের প্রথম পোলে। আমি একটা কুইকলি রিড আউট করবো, প্লিজ আনসার অ্যাকর্ডিংলি। আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ এখনো পুরোপুরি ইসলামী সরকারের জন্য প্রস্তুত নয়? Do you believe that the people of Bangladesh are ready for an Islamic government or are not ready for the Islamic government? Yes and no answer, so please participate, inshallah. So I'll just leave the poll on the side. I will invite my next guest, inshallah. Khatib Liaquat Sarkar, apni inshallah, when you're ready, please present your speech to us. Jazakallah khairan. You need to unmute yourself, Liaquat bhai. Kindly unmute yourself. Okay. Barakallah fi, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahim. Thank you for the presentation, আমাদের শ্রদ্ধেয় ডক্টর ফিরোজ মাহবুব কামালের সারগর্ভ আলোচনার জন্য। আসলে যেই টপিকটি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে আমরা এই সামনে কি ধরনের বাংলাদেশ আমরা আশা করছি, বা এই যে এত বড় একটি রেকর্ড ঘটে গেল সেটি সম্মুখে আমরা কি দেখতে পাচ্ছি। তো এর জন্য আমরা একটু পেছনে ফিরে যাই। সেটি হচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে সব দলই বলেছি যে ইতিহাসের বর্বরতম পৈশাচিক কিংবা নৃশংসতম লোমহর্ষক হত্যাকাণ্ড বলুন, কিংবা যে পাক হানাদারদের যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সেটি 1971 এর কথা বলি, 26শে মার্চের যে অত্যাচারের কথা বলি, কালো রাতের কথা বলি, বিভিন্ন ধরনের অত্যাচারের কথা আমরা বলেই যাই। কিন্তু এখন যা দেখছি আস্তে আস্তে যেভাবে আমরা আমাদের চোখে ভাসছে আয়নাঘর নামের যেই অত্যাচারের যেই বাতিঘর, যেই গুম, যেটি গণহারে গুম, এবং পাকিস্তান সরকারও করেনি, হানাদার বাহিনীও করেনি, পাকিস্তান আমলেও ঘটেনি, সেগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। যদিও বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধ এই প্রজন্ম দেখা তো দূরে থাকুক, আমরাও ছোট ছিলাম, আমাদের হয়তো যারা সক্রিয়ভাবে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা সরাসরি দেখছেন তারা বলতে পারবে আমরা ইতিহাসে পড়েছি, আমরা এর অনুধাবন করতে পেরেছি। কিন্তু এবার আমরা দেখলাম এবং শুনলাম, জানলাম, যদিও আমরা বিদেশে, আমাদের ছাত্র গোষ্ঠী, ছাত্র জনতা আবার নতুন করে একটি বাংলাদেশ জন্ম দিল। এটি বাংলাদেশ জন্ম দিল তাদের অদম্য ইচ্ছার ফসল, তাদের এই আন্দোলনের ফসল। সে আন্দোলনে তাদের যেই ধরনের মেধা, মননশীলতা, ইন্টেলেকচুয়ালিটি এবং আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি, সব কিছু দিয়ে, সর্বোপরি তাদের জীবন বাজিয়ে রেখে, শুধু বাজিয়ে রেখে না, জীবন দিয়ে অকাতরে জীবন বিলিয়ে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীনতা তারা ফিরে আনলো। এবং স্বাধীনতা কেন বলা হচ্ছে? যে এমন একটি অবস্থা তৈরি হয়েছিল গত 15 বছরে, মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষ তার কথা বলা দূরে থাকুক, তার বেসিক যে নিড সেটি তো কোনোদিনই পূর্ণ হয়নি, বরং রাষ্ট্রযন্ত্র মানুষের কে এইভাবে অত্যাচার করেছে যে সব আপামর জনগণ রাস্তায় বেরিয়ে এসে এই ছাত্র ছাত্রীদের সাথে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে রিমুভ করেছে, এবং যেটি আমরা কখনোই চিন্তাও করতে পারিনি। আমাদের জীবদ্দশায় এই ঘটনা ঘটবে, এমন ধরনের সাকসেস, সফলতা আসবে, সেটি আমরা কখনো চিন্তা করিনি। যদিও
অনেক রক্তপাত হয়ে গিয়েছে। আমরা 5ই মেয়ের কথা মনে আছে, 1913 সালের। আমাদের মনে আছে দেলোয়ার সাঈদী যখন ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া কিংবা ফাঁসির আপনার দণ্ড ওনার করা হয়, কিংবা অন্যান্য ইসলামিক দলগুলোর স্ট্রাগল আমরা দেখেছি এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তো এখন কোন কারণে আমরা 1971-এ আমরা আমাদের 30 লক্ষ মা বোনদের শহীদান হতে হলো? কোন কারণে আমাদেরকে অনুরূপ ভাবে আবার দেখা গেল সামরিক শাসন, পাল্টা সামরিক শাসন, তারপরে আবার ইলেকশন, তারপরে আবার স্বৈর শাসন, সেটি আমরা দেখেছি এরশাদ আমলের সময়, আমরা 1989-এর দিকে। তো এই যে একটি পর একটা ঘটনা, তারপরে আমরা দেখলাম 2006 যে সামরিক বাহিনী এবং সুশীল সমাজ মিলে একটি নতুন সরকার, যেটি নবতাত্ত্বিক তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, সেটিও হলো। তারপরে সেই আবার 2008 ইলেকশন দেওয়া হলো, 2009-এ আবার সেই গণতান্ত্রিক ধারায় এই বর্তমান ফ্যাসিস্ট রিজিম যেটি রিমুভ হয়েছে, সেটি থেকে বিদায় করতে আমাদেরকে হাজারো হাজারো ছাত্র ছাত্রীর জীবন দিতে হলো। তো কতবার, কত কারণে আমরা আজ জীবন দিব? বাংলাদেশ শুধুমাত্র রক্তস্নাতি হচ্ছে, তারপরেও আমরা আসলে স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিনা সেই প্রশ্ন থেকে যায়। আমি দেখতে পাচ্ছি খুব ক্লোজলি যে সেটি হচ্ছে এই যে আমাদের ছাত্ররা, তাদের মেধাটা এমনই, তারা যখনই ভুয়া কোনো পুলিশ থেকে ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দেয়, যখনই ভুয়া একজন অফিসার দেখে ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দেয়, যখনই এমনকি একজন ক্রীড়া সংগঠক কিংবা একজন স্পোর্টসম্যান ভুয়া দেখে তাকেও ভুয়া বলে। এমন করতে করতে রাজনীতিবিদ, রাজনীতি, করাপশন থেকে শুরু করে প্রতিটি জায়গায় তাদের ভুয়া স্লোগানের কথা বাদ পড়েনি। আজকে দেখুন উন্নয়নের নামে এই সরকার, ফ্যাসিস্ট সরকার যেভাবে চেপে বসেছিল, যদি এই সময়টিতে এই ছাত্র ছাত্রীরা এদেরকে না নামাতো, তাহলে আল্লাহ জানে কি সিসি আর ফাত্তার মতো ইজিপ্টে যে অবস্থা, সেই অবস্থা হয়তো বাংলাদেশে চলে যেত। দুটো শ্রেণী বাংলাদেশে থাকতো এবং পার্টাইড সিস্টেম থেকে শুরু করে সেক্টরিয়াল ভায়োলেন্সে চলে যেত বাংলাদেশ। সেটি হতো আওয়ামী লীগ বনাম রাজাকার, আওয়ামী লীগ বনাম রাজাকার, এটি হতো বাংলাদেশের ফেট। সেই ফেট থেকে এই দামাল ছাত্র ছাত্রীরা আমাদের দেশকে রক্ষা করেছে, স্বাধীন করেছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আসলে কি দেশটি স্বাধীন হয়েছে কিনা? তাহলে আমরা একটু পেছনে ফিরে যাই যে 200 বছরের যে দাসত্বের কথা আমরা জানি, যে ঔপনিবেশিকতার কথা আমরা জানি, সেই 200 বছরের ঔপনিবেশিকতাবিদ আমরা কিভাবে দাসত্ব মুক্ত হয়েছি, আমরা আসলে কি হয়েছি কিনা। তারপরে আমরা পাকিস্তান পেলাম 25 ইয়ার্স, পরে 753 ইয়ার্স। আমরা এমন কোন সিস্টেম আমরা নাই যে আমরা পরীক্ষা করিনি। সেই সিস্টেমের শেষ পরিণতি একই, আমরা পরাধীন, আমরা দাসত্ববাদের মধ্যে আছে। আমি শুধু এই কথার মধ্যে শেষ করব যে আমাদের ছাত্র ছাত্রীরা আজকে যেই সরকার উপহার দিয়েছে, কিংবা যেই সরকার আজকে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, একই ধারা 2006। আমরা আয়নাগরের বিভৎস চিত্র দেখছি এবং দেখতেই থাকবো। আয়নাগরের মতো এই ধরনের বিভৎস চিত্র কোনো স্বাধীন জাতি কোশ্চিন কালেও আশা করেনি। আমরা হাওয়া ভবনও দেখেছি, আজকে দুটো ভবনকে প্যারালাল করা হচ্ছে। আর এই নিয়ে বাংলাদেশ আপনার এই 53 ইয়ার্স কাটিয়েছে, মাঝখানে এরশাদের স্বৈর শাসন, সেটিও আমরা ভুলে গিয়েছি। আমরা শুধুমাত্র ব্যক্তি চেঞ্জ করছি। দুঃখের বিষয় এটাই যে এই বাচ্চারা, এই স্টুডেন্টরা সবকিছু ভুয়া চিনলো, ভুয়া বলে বলে চিহ্নিত করলো, কিন্তু একটি জায়গায় ভুয়া বলতে তারা পারলো না, সেটি হচ্ছে সিস্টেম। সেই সিস্টেম রেখে আমাকে জানতে হবে, বুঝতে হবে এই কোন সিস্টেম, যে সিস্টেমে 200 বছর থেকে শুরু করে 25 ইয়ার্স, দেন 53 ইয়ার্স আমরা তার ডাইরেক্ট ভুক্তভোগী। অকাতরে জীবন বিলীন হয়ে যাচ্ছে, এরপরে আমরা এই সিস্টেমকে আমরা জানতে পারলাম না। সেই একই সিস্টেম, যে সিস্টেমে হাওয়া ভবন তৈরি হয়েছে, যে সিস্টেমে আপনার আয়নাঘর তৈরি হয়েছে, যে সিস্টেমে এরশাদের স্বৈরতন্ত্র সৃষ্টি হয়েছে, যে সিস্টেমে বাকশাল তৈরি হয়েছে, যে সিস্টেমে ওয়ান রুলিং পার্টি সৃষ্টি হয়েছে, সেই সিস্টেমের নাম হচ্ছে
ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, অথচ আবারও দ্বার উন্মুক্ত করে দিলাম সেই একই সিস্টেমের জন্য। তাহলে প্রশ্ন আমাকে করার দরকার নেই, প্যানেলিস্টে করার দরকার নেই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি। যদি দীর্ঘ 200 বছর, 25 বছর, 53 ইয়ার্স সমস্ত জাতি পরাধীন হতে পারে, জীবন তাদের চরিত্র বাকরুদ্ধ হতে পারে, স্তব্ধ হয়ে যায়, আয়নাগর হাওয়া ভবন হতে পারে, পরবর্তীতে আবার কোন ভবন আসবে সেটির অপেক্ষায় আমরা আছি। কিন্তু ভুয়া সবকিছু আমরা জানলাম, চিনলাম, ভুয়া সিস্টেমটিকে আজ পর্যন্ত আমরা চিহ্নিত করতে পারলাম না। মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমরা আমাদের, অথবা ইসলামী রাজনীতিবিদ হিসাবে এটি আমাদের ব্যর্থতা কিনা, এই প্রশ্ন রেখে আমি শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহু খাইরান। খতিব লিয়াকত সরকারকে তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের লাস্ট পোলের ফলাফল আমরা দেখতে পাচ্ছি, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। আমাদের প্রশ্ন ছিল, বাংলাদেশের মানুষ কি একটি সম্পূর্ণ ইসলামিক ব্যবস্থার জন্য প্রস্তুত কি প্রস্তুত না? এই উত্তরে 58% পার্টিসিপেন্ট মনে করেন যে বাংলাদেশ ইসলাম শাসনের জন্য প্রস্তুত, আর 42% মানুষ এটা থেকে ভিন্ন মত পোষণ করেছেন। আমি আমার পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে আমরা আরেকটি পোল আপনাদের সামনে তুলে ধরবো। If the administrator can put the poll on. Okay, here it is. So পোলের প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন একটি পূর্ণাঙ্গ ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে দেশে বিদেশি আগ্রাসন এবং যুদ্ধের সম্মুখীন হতে পারে? Do you think that the establishing a full Islamic government could lead to foreign aggression and potential conflict? So please হা বা না দিয়ে আপনারা পার্টিসিপেট করুন। আমরা ইনশাআল্লাহ চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে। এবারে আমি আমন্ত্রণ জানাবো আমাদের মুরব্বী খিলাফত মজলিসের প্রেসিডেন্ট, ইউকে এর প্রেসিডেন্ট অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ সাহেবকে উনার প্রেজেন্টেশন আমাদের সামনে তুলে ধরার জন্য কাইন্ডলি প্লিজ। অধ্যাপক সালেহ সাহেব, প্লিজ আপনার মাইকটা আনমিউট করবেন প্লিজ। Yes, শোনা যাচ্ছে এখন? জি, we can hear you clearly. জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, জনাব উপস্থাপক, উপস্থিত প্যানেলিস্ট বৃন্দ, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ফিরোজ মাহবুব কামাল, যিনি লেখনীর মাধ্যমে এই সংগ্রাম অব্যাহত রেখেছেন। মৃত্যুর পর থেকে এসেও তিনি কিন্তু পূর্ণ উদ্যমে ইসলামী বিপ্লব, ইসলামী হুকুমত বা রাষ্ট্র কায়েমের জন্য উনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি একটা মিটিং থেকে বের হয়ে আসলে বাসায় যাওয়ার কথা ছিল খুব দ্রুত, কিন্তু যেতে পারিনি, যার কারণে খুব ভালোভাবে আমার পক্ষে জয়েন করা সম্ভব হয়নি, এবং আমার মোবাইলের চার্জ একেবারেই কম। তো সেই কারণে আমি অল্প সময় এখানে অবস্থান করব। আজকের যে ইস্যু, আমি খুব শর্ট করে আমার কথাগুলো আমি বলি। প্রথমত হচ্ছে যে বর্তমান ইস্যুতে আমাদেরকে একটু নির্মোহ হওয়া প্রয়োজন। কখনো কখনো বেশি আমরা হতাশ হয়ে যাই, কখনো কখনো আমরা বেশি উৎফুল্ল হয়ে যাই, আবার কখনো কখনো আমরা ইনডিসিশনের মধ্যে থাকি। এটা বর্তমান সময়ের মধ্যে আমরা কিন্তু দেখছি। যদি আমরা বলি যে দীর্ঘ নিপীড়ন নির্যাতনের পরে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এটা সত্য, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু বিশ্বে যতগুলো বিপ্লব সাধিত হয়েছে, এর চেয়ে বেশি ম্যাসাকার হয়েছে, এর চেয়ে বেশি নিপীড়ন হয়েছে, এর চেয়ে বেশি দীর্ঘ সময় স্বৈরাচার ক্ষমতায় থেকেছে। এবং অত্যাচার নিপীড়ন যদি ফেরাউন থেকে আমরা ধরি, তাহলে দেখবো যে সেখানে তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষ হত্যা করা হয়, সেগুলো করা হয়েছে। তো সুতরাং ইসলামের যুগে ফিরে আসার জন্য
যে সাফিসিয়েন্ট কুরবানি, ইতিহাস থেকে বলে যে বাংলাদেশে এই কুরবানি আমরা সেই পরিমাণ এখন আমরা শো করি নাই, কিন্তু আমরা প্রত্যাশা করছি একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বা ইসলামিক নিজাম। সেকেন্ড জিনিস হচ্ছে বর্তমানে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে বাংলাদেশে যে সমস্ত যারা আমরা ইসলামী রাষ্ট্র চাই বা ইসলামী বিপ্লব চাই, আমাদেরকে একটু রিভিজিট বা রিথিঙ্ক করা প্রয়োজন আছে এবং রিফ্রেশিং প্রয়োজন আছে। আসলে আমাদের দাবির সাথে আমরা কতটুকু নিজেরা কমপ্লাই করে আছি। প্রথমত বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটা ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ সেকেন্ড টাইম। দেন এর আগে হয়েছে আপনার নিরাপদ সড়কের স্কুল ছাত্রদের আন্দোলন, তারও আগে হয়েছে হেফাজতের যে একেবারে মাস মুভমেন্ট এবং মাস কিলিং। তো এই ধরনের কিন্তু ঘটনা একটার পর আরেকটা ছিল, কিন্তু এই ঘটনাগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু ছিল, আমাদের পার্টিসিপেশন কতটুকু ছিল, বা এখানে আমাদের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি কতটুকু ওয়ার্ক করেছে। আমার অবজারভেশন, এখানে কিন্তু আমাদের পার্টিসিপেশন, প্ল্যান এন্ড এঙ্গেজমেন্ট এন্ড স্ট্র্যাটেজি এখানে অনুপস্থিত ছিল। এটা সমাজ থেকে নিপীড়নের বিরুদ্ধে একটা স্বতন্ত্র জাগরণ, আপরাইজিং তৈরি হয়েছে, যার কারণে জনগণের মধ্যে আমরা আছি, কিন্তু স্ট্র্যাটেজি এবং নেতৃত্বের লেভেলে আমরা কোনো ভূমিকা রাখতে পারছি না। এবং এবারের আন্দোলনেও কিন্তু আমাদের পার্টিসিপেশন ভিজিবল ছিল না। আমরা মুক্তি চেয়েছি হাসিনার থেকে, জুলুমের অবসান চেয়েছি, এবং আমাদের ভিতরের যে কান্না ইসলামী হুকুমত বা ইসলামী রাষ্ট্র, সেটাও আমরা চেয়েছি। কিন্তু এটাকে ওই দরজায় নেওয়ার জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় কানেক্টিভিটি আমাদের ছিল না। আমরা এটা ক্লেম করবো না যে এখনই আমরা একটা রাষ্ট্র গঠনের পর্যায়ে চলে আসছি, কিন্তু যতক্ষণ আমি ওই জায়গায় যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত স্ট্র্যাটেজি লেভেলে আমাদেরকে একটা কানেক্টিভিটি গড়ে তুলতে হবে। যেমন আজকে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আমরা কয়েকজনের নামকে এখানে ইনফ্লুয়েন্স করতে পেরেছি এখানে ঢুকানোর জন্য। ঘুরে ফিরে কিন্তু এখানে এই কমিটিতে কিন্তু যারা এসছেন সবাই সুবিধাবাদী, বর্তমান বুর্জোয়া এই যে সিস্টেমে তারা বড় হওয়া এবং সেই বিলঙ্গিং থেকেই তারা কিন্তু তাদের আসেন। They don't have, as my observation, they don't have any commitment to change the state and the society and the system. তো কিন্তু তারাই কিন্তু এসছে, আমরা খুশি তাদেরকে নিয়ে এই কারণে যে তার মধ্যে হয়তো ভারতীয় বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, এবং তারা হয়তো আওয়ামী লীগের দ্বারা কখনো কখনো নিপীড়িত হয়েছেন, এবং সেই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধেও তাদের একটা অবস্থান ছিল। এখন তাদের কাছ থেকে আমরা চাচ্ছি একটা রাষ্ট্র বদল হয়ে যাক, এটা কোয়াইট ইম্পসিবল। কারণ এই তাগুতের মধ্যে দিয়েই তারাও কিন্তু তাগুতের অনুসারী এবং তাগুতের অস্বীকারী নয় তারা। সুতরাং তাদের পক্ষে কোনো পরিবর্তনের, ব্যাপক কোনো মৌলিক পরিবর্তনে দেওয়া সম্ভব নয়। প্রথমত এই কমিটি গঠিত হয়েছে একদম প্রধান উপদেষ্টা সহ যারা কমিটিতে আছেন। আমরা একজনকে আমরা দেখি যে ডক্টর আফম খালিদ হুসাইন, তিনি একজন আলেম এবং উনি একজন ইসলামী আন্দোলনের একজন লোক। তিনি নিজাম ইসলামের ছাত্র সংগঠনের একসময় সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলেন, এবং নিজাম ইসলাম এই দেশে পাকিস্তান সময় থেকে, পিরিয়ড থেকে তাদের অনেক অবদান, এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে। তো সেই স্পিরিটটা তার মধ্যে নিশ্চয়ই আছে, আমি যতটুকু আমি জানি। এর বাইরে আউট অফ 17 এখানে মাত্র একজন ছাড়া আর কাউকে আমরা সেখানে আমরা দেখি না। তো এইটা, আর এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে যেটা হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হয়েছে, এটা আমরা একটা গণবিপ্লব বলবো, গণ আন্দোলনের মাধ্যমে। গণ আন্দোলন তো এমন এক জিনিস যেটা পাবলিক আপরাইজিং হয়, যে আপরাইজিং এর সামনে সকল ক্ষমতা পরাভূত হয়ে যায়, এবং সেটা বাংলাদেশে এই আপরাইজিং এর মাধ্যমে হয়েছে। আর্মি পর্যন্ত সেখানে নাকাম হয়েছে। তো গণ আন্দোলনের, গণবিপ্লবের মাধ্যমে যে রেজিমের পতনের পরে যে সরকারটা গঠন হবে, তার দাবি হচ্ছে এখানে একটা বিপ্লবী সরকার হবে। কারণ বিপ্লবী সরকারই পারে একমাত্র আমূল চেঞ্জে হাত দিতে।
তো আনফরচুনেটলি এই জিনিসটা কিন্তু সেখানে ঘটে নাই, এটা টোটালি মিসিং হয়ে গেছে, এবং এই যে গণবিপ্লবটা হাইজ্যাক হয়ে গেছে অপরচুনিস্টদের হাতে। এখন এই কমিটিতে যারা আছেন সবাই কিন্তু এই সমাজের সুবিধাভোগী নানান ভাবে, এবং সমাজের সিস্টেমের মধ্যে তারা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত, তো তাদের হাতে চলে গিয়েছে। এখন তাদের কাছে আমরা দাবি করছি দেশটা পরিবর্তন হোক, সিস্টেম পরিবর্তন হোক, এবং অন্যান্য জিনিসগুলো পরিবর্তন হোক। এটা আমার মনে হয় যে এটা খুব বেশি আমাদের জন্য আকাশ কুসুম হবে। আমি যেটা বলতে চাই, মুদ্রা কথা হচ্ছে যে আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, শুধুমাত্র এরকম একটা আপরাইজিং এ কিছু সাফল্যের কারণে আমরা যেন নিজেরা স্থিমিত হয়ে না যাই। আমাদের সংগ্রাম চলবে, আমাদের আন্দোলন আমাদেরকে চালাতে হবে, এবং আমাদের বক্তব্যের যে ধার এটাকে কোনোভাবেই কমানো যাবে না, হবে। তো এবং আরেকটা স্ট্র্যাটেজিক জায়গায় আমাদেরকে আরেকটু কৌশলী হতে হবে। আমরা কিন্তু যেহেতু আমরা ইসলাম চাই, ইসলাম করি, সহজেই আমাদেরকে চিহ্নিত যায়, যার করে সমাজ থেকে আমরা কিন্তু অনেকটা সমাজের যে প্রবণতা এইগুলো থেকে আমরা অনেক সময় কিন্তু মানে আলাদা একটা শ্রেণী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে যাই। তখন আমাদের দাবিগুলো সিম্পল ইসলামিক দাবি থাকে, এটা সামাজিক দাবি, জনগণের দাবি হিসেবে সবসময় কিন্তু এটা ফ্লোরিশ হয় না। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে বা ইসলামিক বিপ্লবকামী সংগঠন যারা আছে তাদেরকে। দাবিটা হবে গণদাবির, ইসলামের দাবিটা আসবে গণদাবি হিসেবে, মানুষের জীবনের সংগ্রামের সাথে একাত্ম হয়ে। তখন এই বিপ্লবের প্রক্রিয়ার সাথে তারা অংশগ্রহণ করতে পারবে। আমাদের মধ্যে প্রচন্ড ঘৃণা আছে তাগুতের বিরুদ্ধে, সম্পর্ক ছিন্ন আছে আমাদের অন্তর থেকে, কিন্তু তাদের সাথে কিন্তু আমরা এই কারণে সামাজিক উঠা বসা, সামাজিক এই যে কনসালটেশনের মধ্যে আমরা কিন্তু থাকি না। না থাকার কারণে আমরা আসলেই কিন্তু একটা লোন, একটা সেগমেন্ট হিসেবে থেকে গেছি, গ্রুপ হিসেবে থেকে গেছি। আমরা কিন্তু এখন মাসকে রিপ্রেজেন্ট করার মতো জায়গায় আমরা যাইনি। তো বামরা কিভাবে, তারা কিন্তু সংখ্যায় কম, কিন্তু তারা কিন্তু গোটা দেশকে দখল করে আছে। কিভাবে? তারা কিন্তু বামের নামে থাকেনি, তারা এসছে কিসের নামে? তারা অধিকারের নামে, তারপরে সংস্কৃতির নামে, আর্টের নামে, মিউজিকের নামে। এই যে দেখেন, আমরা দেখলাম এই পরিবর্তনের পরে শাপলা চত্বরের নামটা পরিবর্তন করা হয়েছিল, শহীদ চত্বর নাম সাঁটানো হয়েছিল। এবং আমাদের ভাইয়েরা তারা সেখানে আরবি কিছু গ্রাফিতি ওয়ালের মধ্যে তারা করেছে, ভেরি নাইস এবং দৃষ্টিনন্দন, কিন্তু এগুলো কিন্তু ওদের সহ্য হয় নাই। তারা এটা নামিয়ে দিয়েছে, গ্রাফিতি গুলোকে তারা মুছে দেওয়ার চেষ্টা দিয়েছে। এটা কিভাবে হয়? কারণ আমরা এখনো সেই শক্তিমত্তা অর্জন করতে পারিনি, বা সেই জায়গায় আমরা যেতে পারিনি। মানুষ এখনো সেইভাবে গ্রহণ করার মতো অবস্থার মধ্যে তারা আসেনি। তো এটাই আমার বক্তব্য, যে আমাদেরকে আসলে একটু আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করা উচিত। আমাদের দাবি নো ডাউট যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু এই পাওয়ারটা আমাদের মধ্যে সীমিত রাখলে হবে না। এটাকে আরো সামাজিক কিভাবে করা যায়, সমাজের প্রবণতার সাথে অ্যাডপ্ট করা যায়, এবং এটা এই কৌশলটা আমাদেরকে আবিষ্কার করতে হবে, এই স্ট্র্যাটেজিটা আমাদেরকে তৈরি করতে হবে। এবং 5 জন যে সমন্বয়কারী, অবশ্যই 5 জন সমন্বয়কারীর মধ্যে একজন আমাদের থাকা উচিত ছিল। ইসলামী সংগঠন আমরা অনেকগুলো আছি, এবং যারা শুধুই নিরেট বিপ্লব চান, অনেক পটেনশিয়াল লোক কিন্তু সেখানে আছে, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, কিন্তু 5 জনের মধ্যে আমরা একজন সমন্বয়কারী হতে পারিনি। ইভেন যারা এখন বিভিন্ন জায়গায় মানে তাদের সহযোগী হিসেবে সমন্বয়কারী হয়েছে, সেখানে আমাদের তেমন কোনো পার্টিসিপেশন নাই। আমরা আসি, তাদের পেছনে আসি, যার কারণে আমাদের দাবিটা আমাদের মধ্যে থেকে গেছে, এটা রাষ্ট্রের বা সামাজিক দাবি হিসেবে সেখানে ম্যাচিউর হয়নি। এই জায়গাটাতে আমাদেরকে অ্যাডজাস্ট করা দরকার। তো সব মিলিয়ে বর্তমান পরিবর্তনকে আমি স্বাগত জানাই। আর যতটুকু এখন আমাদের সম্ভব, আমাদেরকে স্ট্র্যাটেজি লেভেলে এখন ইনফ্লুয়েন্স তৈরি করার জন্য আমাদেরকে কাজ করা দরকার। তো এই ব্যাপারে এবং আমি দেখবেন যে আসলে রাজনৈতিক দলগুলো যারা, তাদের মধ্যেও কিন্তু একটা ইনডিসিশন, আমি যেটা বললাম সেটা আছে। তারা এখনো বুঝতে পারছে না যে তাদেরকে কি করতে হবে। তারা এখনো কিন্তু সেই পুরনো কথাই বলছেন,
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে 3 মাসের মধ্যে নির্বাচন চাই। তারপরে আরো অন্যান্য দলগুলো তাই এইভাবে বলছেন, আমার দলও বলেছে। তো আসলে একটা রাষ্ট্র সংস্কার আমরা চাইতেছি, অথচ তাদেরকে মাত্র 3 মাসের সময় আমরা দেব। হাউ ইট ইজ পসিবল? একটা 3 মাসের পরে যদি নির্বাচন হয়, তাহলে এখানে আবার এখন হয়তো আওয়ামী রেজিম পরাজিত হয়েছে, তাদের লোকেরা হয়তো ভোট তেমন পাবে না, বামপন্থা সেখানে হয়তো নির্বাচনে আসবে না, কিন্তু সিস্টেম তো থেকে গেল। এরপরে যারা ক্ষমতায় আসবেন সেখানে নিঃসন্দেহে ইসলামিস্টরা আসবে না, এখানে আসবে ন্যাশনালিস্ট এবং অভর্চনিস্ট গোষ্ঠী। তো এতে পূর্ণ মাত্রায় ইসলামী বিপ্লবের কোনো সহায়তা হচ্ছে না। একই নিপীড়নকারী, তারা ভিন্নভাবে নিপীড়নকারী হবে, ভিন্নভাবে তারা শোষক হবে, এবং সেই প্রতিষ্ঠিত তাগতি শক্তিকেই তারা প্যাট্রোনাইজ করবে। যেখানে আমাদের প্রথমেই সংবিধান সংশোধন করা দরকার, এই সংবিধান সংশোধনে কতটুকু তারা সফল হবেন বা হাত দিতে পারবেন আমার ডাউট আছে। তারপরে এডুকেশন, জুডিশিয়ারি, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে থেকে শুরু করে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, এভরিওয়্যার নিড অ্যান্ড রিফর্ম। এবং এই রিফর্ম করার জন্য বিপ্লবী সরকার ছাড়া সম্ভব না। এখন তারা কিন্তু অলরেডি একটা গণতান্ত্রিক সিস্টেমে ঢুকে গেছেন। এখন যে কোনো ডিসিশন নিতে গেলে তাদেরকে কনস্টিটিউশন এবং নর্মস কে ফলো করতে হবে। দে ক্যান ডু এনিথিং আউট অফ দি কনস্টিটিউশন। তো এইটাকে বহাল রাখতে গেলে তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব হবে না। তো এই জিনিসগুলো যে শূন্যতা এখানে রয়ে গেছে, সেটা আমাদেরকে দেখতে হবে। যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে যে আপনি কি মনে করেন যে ইসলামী সরকার মানুষ চায় কিনা, আমি যেদিন হাসিনার পতন হলো, এদিনে রাতের বেলা আমাকে আয়ন টিভিতে একটা টক শোতে ডাকা হলো। হঠাৎ করে গেলাম, যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডক্টর ইউনূসকে আপনি কি মনে করেন? অলরেডি সবার মাধ্যমে যা বোঝা যাচ্ছে তিনি চিফ অ্যাডভাইজার হচ্ছেন। আমি বলেছি যে নো ডাউট হি ইজ একজন একাডেমিক এবং নোবেল লরিয়েট, সারা দুনিয়া তার ডিপ্লোম্যাটিক একটা পজিশন আছে, কিন্তু এই পলিটিক্যাল ক্রাইসিস হ্যান্ডেল করার মতো তার ইয়ে নাই, এই নো এক্সপেরিয়েন্স এন্ড নো কমিটমেন্ট, উনি পারবেন না। সুতরাং আমি একদমই এক বাক্যে আমি ওনাকে ওয়েলকাম জানাতে পারছি না। হ্যাঁ, উনি পার্ট অফ দি থিম হতে পারতেন। এটা বলার কারণে হোল টক শো চলে গেছে, দর্শকরা আহত হয়েছে এবং তারা সেখানে প্রশ্নের পর একজন 3বার ঘুরে আসছে প্রশ্ন করার জন্য। কর্নেল শহীদ যে বারবার আপনার ইয়েতে এসে কথা বলে, ফেসবুকে আপনারা দেখেছেন, বিপ্লব, গণঅভ্যুত্থান এগুলোর কথা বলেন, উনি বারবার এসছেন। তো মানুষ এখনো কিন্তু পুরোপুরি ইসলামকে এই ধারণ করা এবং ইসলামিক স্পিরিট যেটা আপনার এই করার, আপহোল্ড করার যে মানসিকতা এখনো ব্যাপকভাবে তৈরি হয়নি। তো আমি আজকের এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই ডিসকাশন গুলো আমাদের চালানো দরকার, আর আমাদের মধ্যে আপোষে আন্তঃযোগাযোগ বাড়ানো দরকার, এবং শুধু আমাদের ইসলামিকদের মধ্যে না, নন ইসলামিক যারা আছে তাদের সাথে আমাদেরকে সোশ্যাল লেভেলে কাজ করতে হবে। যদি না করি তাহলে আমার লিডারশিপটা সেখানে কিন্তু পৌঁছাচ্ছে না। তো যেটা আমরা এখানে বারবার আমরা অ্যাবসেন্ট থাকছি এবং তাদের কাছেই ঘুরে ঘুরে আবার দাবি করছি। তো এটা আমাদের মধ্যে এক ধরনের দ্বৈরথ আছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার এই করার জন্য। আর আমার চার্জ নাই, একেবারেই পর্যায়ে চলে আসতেছে, আমি থাকলে অত্যন্ত উপকৃত হতাম, সবার ডিসকাশন শুনে সমৃদ্ধ হতাম। তো যদি আমার যখন চার্জ থাকবেন আমি বেরিয়ে যাব, আমাকে মাফ করবেন। জাযাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান অধ্যাপক সালেহ সাহেবকে তার চিন্তাশীল উপস্থাপনার জন্য। আমি আমাদের অডিয়েন্সদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে আমাদের শেষ বক্তার আলোচনার পর আমরা সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে চলে যাব, যেখানে আপনারা সরাসরি আমাদের প্যানেলিস্টদের সাথে আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের দ্বিতীয় পলের উত্তর এখানে পেয়েছি। আমাদের প্রশ্ন ছিল, আমরা কি মনে করি এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র আসে তাহলে কি আমরা বহিরাশক্তিদের আগ্রাসনের সম্মুখীন হতে পারি? ভেরি ইন্টারেস্টিং। 50% বলেছেন তারা মনে করেন যে এটা হতে পারে, 50% এটা
দ্বিমত জানাচ্ছেন। আমাদের আরো 2টা পোল কোয়েশ্চেন রয়েছে, বাট সময় স্বল্পতার কারণে আমরা এটা ডাইরেক্টলি রান করব না। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর Q&A সেশনে এটা ব্যাকগ্রাউন্ডে রান করবেন। প্লিজ পার্টিসিপেট। নাও I will invite our last speaker, আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের বারের সদস্য ব্যারিস্টার রেজাউল করিমকে ওনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু সালামু আলা রাসূলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে গণ বিপ্লব যেটা হয়ে গেল বাংলাদেশে 5ই আগস্টে, এটা নিয়ে আমাদের সম্মানিত অন্যান্য প্যানেলিস্টরা বিস্তারিত বলেছেন। আমি সেগুলো রিপিট করব না। আমি স্ট্রেট কয়েকটা পয়েন্ট শুধু মেনশন করতে চাচ্ছি। যেমন বারবার বলা হচ্ছে যে 15 বছরের একটা দুঃশাসনের অবসান। আমি বলবো যে এটা শুধু 15 বছরের দুঃশাসন না, কেননা এই যে হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছে, এইটা হুট করে হয়নি। মানে আউট অফ ব্লু এরকম একটা হাসিনা কিন্তু তৈরি হয়নি। এর আগেও আমাদের যে শাসক গোষ্ঠী ছিলেন তাদেরও কিন্তু একই রকমই ছিল অবস্থা, হয়তোবা তাদের পিরিয়ডের লেন্থটা কম ছিল, এই আর অত্যাচারের মাত্রাটা কোনো একটা স্কেলে পরিমাপ করলে হয়তোবা কম ছিল। বাট আমরা যখন থেকে স্বাধীন হয়েছি বা স্বাধীনতার আগে পাকিস্তান পিরিয়ডেও আমরা আসলে এরকম শাসক গোষ্ঠী কখনোই পাইনি, বা এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কখনোই আমরা পাইনি যে রাষ্ট্র আসলে সাধারণ মানুষের ব্যাপারে কেয়ার করে, মানুষকে এসে সাহায্য করে। কারণ আমাদের কাছে এখন রাষ্ট্র একটা আতঙ্কের নাম, যে রাষ্ট্র মানে আমাকে ট্যাক্স দিতে হবে, পুলিশ মানে এখানে আমার ঝামেলা হবে, আমি বিচার চাইতে গেলে আমাকে হয়রানির শিকার হতে হবে। তো রাষ্ট্র যে আসলে একটা নাগরিকের বা ওই দেশের মানুষের জন্য সাহায্য করতে আসবে, তার দায়িত্ব নিবে, তার অভিভাবক হবে শাসক, এই ধারণার মধ্যেই আমরা ছিলাম না, কখনোই ছিলাম না, মানে আমরা কখনো পাইনি। সুতরাং এই বিপ্লবটা যেটা হয়েছে, এটা আমি বলবো যে এখন এই পুরো ধারণাটাকে পাল্টে দেওয়া এবং এই যে একটা জুলুমের যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে পরিবর্তন করার একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। এবং দেখেন আপনারা যে একটা জালিম শাসকের পতন হয়েছে, কিন্তু জুলুমের যে শাসন ব্যবস্থা সেটার যদি অবসান না হয় তাহলে কিন্তু আরো জালিম শাসক তৈরি হতে থাকবে। আশার ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ এবং ছাত্ররা কিন্তু এই বিষয়টা উপস্থাপন করতে পারছে, এবং এই কারণেই এখন এই পরিবর্তনের কথাটা সব মহল থেকে আসতেছে। এটা কোনো পার্টিকুলার রাজনৈতিক দল কিন্তু এটা শুধু বলছে না, সবাই বলতেছে যে না, এটা পরিবর্তন আমাদের লাগবে, ব্যাপক পরিবর্তন লাগবে। এবং সেটা মানে একটা রিয়েল চেঞ্জ, সেটা কখনোই আমাদের হয়নি। এর আগেও আমরা অনেক রক্ত দিয়েছি, আত্মত্যাগ ছিল, মানুষ অনেক কষ্ট করেছে, অনেক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি যুদ্ধ হয়েছে। তো কিন্তু আমাদের সেই পুরাতন শাসন ব্যবস্থা, বিশেষত আমি বলবো যে ব্রিটিশরা যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থাটা আমাদের উপরে চাপিয়ে রেখে এসেছিল, সেই ব্যবস্থাটাই কন্টিনিউ করছে। আমি একজন আইনজীবী হিসেবে আমি যখন বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করি, তো আমরা যে পেনাল কোড, যে সিভিল কোড এবং এভিডেন্স ল থেকে শুরু করে যে সমস্ত মানে সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল যেগুলো আমরা নিয়ে কাজ করি আমাদের কোর্টে, এবং যে প্রসিডিউর অনুযায়ী বিচার কার্যগুলো পরিচালিত হয়, এগুলো সবই সেই ব্রিটিশদের করে রাখা হবে। এবং সেটাই কিন্তু পাকিস্তানের সময় মানে পাকিস্তান ইনহেরিট করেছিল, আবার যখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, বাংলাদেশও করেছে। সুতরাং এই যুদ্ধ হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, কিন্তু অবস্থা পরিবর্তন হয়নি। আমি শুধু একটা জুডিশিয়ারির কথা বললাম, কিন্তু অন্য সকল সেক্টরে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের হেলথ সেক্টর, এই সব কিছু সেই আসলে উপনিবেশিক যে
ব্যবস্থাটা ছিল সেটাই চলে আসতেছে। এবং আপনাদের মনে রাখতে হবে যে যখন এই উপনিবেশিক শক্তি আমাদেরকে শাসন করেছে, তারা কিন্তু কখনোই এই ভারত উপমহাদেশের মানুষগুলোকে তারা আসলে পূর্ণাঙ্গ নাগরিক অধিকার দেয়নি। থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাগরিক মনে করত। এবং ওইখানকার ব্যবস্থাটা করাই হয়েছিল এইভাবে যাতে করে মানুষজনকে দমিয়ে রাখা যায় এবং এই উপনিবেশিক যে মেইন যে রাষ্ট্রটা অর্থাৎ ব্রিটেন, এবং সেখান থেকে যেন তারা যতটা পারে রাজস্ব কালেক্ট করে নিয়ে আসতে পারে। এই কারণে দেখেন আমাদের একটা ডিস্ট্রিক্টের যিনি মেইন অভিভাবক, ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হয়, বিকজ তার মূল দায়িত্ব ছিল কালেক্ট করা, মানি কালেক্ট করা। তো ওই ফরম্যাটে রয়ে গেছে। তারও আগে ছিল জমিদার ব্যবস্থা, যে জমিদারি চিরস্থায়ী ব্যবস্থা, সেখানে জমিদার অত্যাচার করে কৃষকদেরকে অত্যাচার করে খাজনা কালেক্ট করতো এবং সেটা তারা ব্রিটিশদের কাছে দিয়ে আসতো। তো আমরা সেই পুরনো ধাঁচের রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর মধ্যেই আছি। শুধু যেটা হয়েছে 1947-এ আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছি, আর 1971-এ আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছি। এবং এখন আমাদের শাসকরা তারা আমাদেরই মানুষ, বাঙালি মানুষ, বাংলায় কথা বলে, আমাদের যে আচার আচরণ কালচার সেগুলো একই, কিন্তু তারা যে রুলিং সিস্টেম দিয়ে আমাদেরকে রুল করে, এটা হচ্ছে সেই পশ্চিমা ব্যবস্থা। এবং পশ্চিমা আগে যখন ঔপনিবেশিক মানে আমরা ব্রিটেনের একটা উপনিবেশ ছিলাম, পরবর্তীকালে আমরা দেখেছি পুরো বিশ্বে এটা একটা নব্য উপনিবেশিকতার যে সৃষ্টি হয়েছে আমেরিকার নেতৃত্বে। আমরা সবাই আসলে সেই বলয়ের মধ্যে রয়েছি। এবং আমরা আমাদের যারা শাসক গোষ্ঠী ছিলেন এদের মধ্যে আমি বলবো না যে সবাই একেবারে জালিম ছিলেন, মানে অনেকে হয়তো বা সিনসিয়ার ছিলেন ইন দ্য সেন্স যে তারাও চেয়েছেন যে মানুষের জন্য কিছু করার, কিন্তু আনফরচুনেটলি মানে একটা ব্যক্তির আসলে এখানে খুব বেশি সুযোগ নাই যদি সিস্টেমটা করাপ্ট হয়। কেননা আমাদের অনেক পলিসি আসলে ডিকটেট হয়েছে বাইরে থেকে, আইদার ইন্ডিয়া থেকে, লন্ডন থেকে, ওয়াশিংটন থেকে, অথবা আন্তর্জাতিক যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কাছ থেকে। তো এগুলোর বিভিন্ন এই সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে আমরা এমন ভাবে আমাদের হাত পা বাঁধা যে এখানে শাসক গোষ্ঠী চাইলেও হয়তোবা তারা তাদের পছন্দ মতো পলিসি তারা বাস্তবায়ন করতে পারেনি, এবং তারা মানে এই ব্যবস্থার কারণে জালিম হয়ে উঠেছে। কেননা আদারওয়াইজ দেখেন এই যে ক্ষমতায় যায় সেই জালিম হয়ে ওঠে কেন, এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে এখানে পুরো ব্যবস্থাটার মধ্যেই একটা গলত রয়েছে। সুতরাং আমরা যদি এখন এই যে নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশে আমরা যদি এখান থেকে বের হয়ে আসতে চাই, তাহলে অবশ্যই এই ব্যবস্থাটার ব্যাপক পরিবর্তন, আমূল পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনটা কোনো গণতান্ত্রিক সরকার আসলে করতে পারবে না, এটাও আমরা দেখেছি। বিকজ বিগত দিনে যে আমরা যে গণতান্ত্রিক সরকারগুলো দেখেছি, তারা দেখেছি যে তারাও সামহাও এই এই পশ্চিমা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে, বা যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কথা তারা বলে সেগুলো দ্বারা তারা এমন ভাবে আবদ্ধ হয়ে আছে যে তারা এখান থেকে বের হয়ে আসতে পারেন। এবং চিন্তা চেতনাতেও তাদের কাছে আসলে মানে এর বাইরে পশ্চিমা যে প্রিন্সিপাল, পশ্চিমা যে থিওরি গুলো, এর বাইরে কোনো সলিউশন তারা দেখতে পায় না। সুতরাং এগুলোকে তারা বারবার বিভিন্ন ভাবে প্রেজেন্ট করেছে মানুষের কাছে, এবং এটার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। সুতরাং এইটার থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে যে ব্যাপক পরিবর্তনের রাজনীতি এখন করতে হবে। যে সুযোগটা এখন তৈরি হয়েছে, সুযোগটা কেন তৈরি হয়েছে আমি বলি। কেননা দেখেন এর আগে যখন মানে বাংলাদেশে 5ই আগস্টের আগে যে রাজনীতিটা হয়েছে, আমি বলবো যে এটা খুবই একটা নেগেটিভ রাজনীতি হয়েছে। নেগেটিভ ইন দ্য সেন্স যে জামাত বিএনপি তারা মানুষের কাছে গিয়ে বলতো যে আমাদেরকে আপনারা ক্ষমতায় আনেন, না হলে কিন্তু এই হিন্দুত্ববাদী ভারতবাদী আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আর আওয়ামী লীগরা গিয়ে বলতো যে আমাদেরকে আপনারা ক্ষমতায় আনেন বা ক্ষমতায় রাখেন, আমরা কেননা আমরা যদি না থাকি তাহলে এই রাজাকাররা, এই মৌলবাদীরা, এই
মানে সন্ত্রাসীরা তারা ক্ষমতায় চলে আসবে। সুতরাং তাদের নিজস্ব কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, কোনো ভিশন নাই, জাতিকে তারা কোথায় নিয়ে যেতে চায়, কি করতে চায়। বরং তারা ও বেশি খারাপ, আমি কম খারাপ, এই খারাপের রাজনীতিটাই শুধু চলেছে। এখানে বুদ্ধিভিত্তিক কোনো রাজনীতি আসলে ছিল না। এটা ছিল পেশি শক্তির রাজনীতি। এবং এ কারণেই আমরা দেখেছি যে যখন এই গণতান্ত্রিক দলগুলো মানে পালাক্রমে ক্ষমতায় আসতো, অর্থাৎ 90 এর পরে একবার বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে আওয়ামী লীগ আসলো, আবার জামাত বিএনপি আসলো, এরপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু শেখ হাসিনাকে এরকম একটা জালিম শাসকে পরিণত করেছে। বিকজ যখন প্রথম ক্ষমতায় আসছে বিএনপি, তখন দেখেছে যে না, আওয়ামী লীগকে যদি ঠিক মতো দমন না করা যায় তাহলে আমরা পরবর্তীতে আমরা টিকে থাকতে পারবো না। ওকে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তখন তারা চিন্তা করলো যে আমাদেরকে হল দখল করতে হবে, আমাদের ছাত্র সংগঠনের কে শক্তিশালী করতে হবে, আমাদেরকে প্রশাসনের মধ্যে আমাদের লোক ঢুকাতে হবে, সুপ্রিম কোর্টের জাজ তারা ইচ্ছে মতো নিয়োগ দিল, যাদের কোনো কোয়ালিফিকেশন নাই, যারা মানে সেই সিনিয়রিটি এগুলো ফলো না করে। বিকজ এখানে আমাদের দলীয়করণ করতে হবে, কেননা আমরা যদি দলীয়করণ না করি তাহলে আবার সেই জামাত বিএনপি ক্ষমতায় আসবে। জামাত বিএনপি আবার এসে তখন তারা আবার হাওয়া ভবন তৈরি করলো, তারা র্যাব গঠন করে ক্রস ফায়ার করে মানুষ মারা শুরু করলো, এবং তারাও একই প্রক্রিয়াতে হাইকোর্টের জাজ নিয়োগ করলো দলীয়করণের ভিত্তিতে। প্রশাসনের বিভিন্ন নিয়োগপত্র হয়ে গেল পুরোমাত্র দলীয়করণের ভিত্তিতে। অর্থাৎ এই যে কম্পিটিশনটাই কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকে এত বড় জালিমে পরিণত করেছে। সুতরাং আজকে শেখ হাসিনা একটা জালিম শাসক, কোনো সন্দেহ নাই, কিন্তু তার এই জালিম হয়ে ওঠার পিছনে আমি বলবো অন্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যেগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে, এবং ওভারঅল পুরো সিস্টেমটার দায়িত্ব রয়েছে। সুতরাং নতুন বাংলাদেশ সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হলে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে। সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে বলি, আমি ইসলামিক পলিটিক্স করি, আমি ইসলামের একজন অ্যাডভোকেট, এবং আমি মনে করি যে খেলাফত ব্যবস্থা যেটা ইসলামিক শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটাই আসলে সেই ধরনের একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে পারে যে রাষ্ট্র মানুষের ব্যাপারে কেয়ার করবে, মানুষের অধিকারকে গুরুত্ব দিবে এবং সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বিকজ খেলাফত ব্যবস্থার যে কাঠামোটা রয়েছে এটা যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বিচার ব্যবস্থাটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, এখানে শাসকরা সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে না। এখানে গণতান্ত্রিক ব্যবস্থার মতো আইনসভা নাই যে শাসক গোষ্ঠী ইচ্ছে মতো আইন তৈরি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করতে পারবে। সেই দলাদলির পলিটিক্সটাও সেখানে থাকবে না। আর এই একটা খেলাফত ব্যবস্থার মধ্যে খলিফা সবচেয়ে টপ প্রায়োরিটি হচ্ছে মানুষের মৌলিক অধিকারগুলোকে, মানে বেসিক নিড যেটা, সেটাকে ফুলফিল করা। সুতরাং এই গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকরা যেভাবে শুধুমাত্র আমরা দেখেছি ব্যবসায়ী মহল এবং এলিট ক্লাস যারা অভিজাত শ্রেণী তাদের স্বার্থ ব্যাপারে তারা বেশি সচেতন থাকতেন। এবং শেখ হাসিনাকে দেখেছি পতনের আগেও দুদিন আগেও সে প্রথম মিটিংটা করেছে ব্যবসায়ীদের সাথে, কেন সে ভেবেছে ব্যবসায়ীরা, মিডিয়া, আর্মি এগুলো ঠিক থাকলে তো আমার হয়ে যায়, জনগণ লাগে না। কিন্তু খলিফা প্রথম গুরুত্ব দিবেন জনগণের যে বেসিক নিডস সেটা ফুলফিল করার ক্ষেত্রে। তো এরকম অনেক পয়েন্ট রয়েছে মানে কেন খেলাফত ব্যবস্থা আসলে আমাদেরকে একটা শান্তিপূর্ণ এবং একটা সমৃদ্ধিশীল দেশে পরিণত করতে পারে, এবং যেটা মানে ইম্পর্টেন্টলি হচ্ছে যে এটা আমাদেরকে আসলে এই যে ফরেন পাওয়ার্সদের যে ইনফ্লুয়েন্স সেখান থেকে মুক্ত করতে পারে, যেটা আসলে তখনই আমাদের একটা পরিপূর্ণ একটা স্বাধীনতা যেটা বলা হচ্ছে সেটা আসবে এবং আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা কিভাবে সেকশনে ডিল করবো। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান ব্যারিস্টার জাল করিমকে তার তথ্যবহুল উপস্থাপনার জন্য। এখন আমি সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমাদের কাছে প্রশ্নোত্তরের জন্য প্রায় 15 মিনিট সময় আছে। আমরা ইতিমধ্যে প্রায় 16টি প্রশ্ন পেয়েছি, লিখিত প্রশ্ন পেয়েছি। তবে যারা সরাসরি প্রশ্ন করতে চান তারা হাত তুলতে পারেন। আমাদের অ্যাডমিন ফার্স্ট কাম ফার্স্ট বেসিস
বেসিসে আপনাদেরকে অ্যালাউ করবেন প্রশ্ন করার জন্য। If you want to ask your question in English as well, you can do that as well. Our panelists are well versed in English. Okay, so let's take some questions. একজন ভাই আজাদ ওল্ড উনি প্রশ্ন করেছেন, এই আন্দোলন কি আরব বসন্তের রূপ নেবে, যার ফল নেবে আমেরিকা? লেটস ব্রিং ইন ডক্টর ফিরোজ মাহবুব কামাল। উনি অনেকক্ষণ ধরে নীরবে বসে আছেন। ফিরোজ কামাল, আপনি যদি প্রশ্নটা উত্তর দিতেন প্লিজ। আনমিউট ইউরসেলফ প্লিজ ডক্টর সাহেব। মাইকটা আনমিউট করতে হবে আপনার। Can you unmute from here? I'm trying. Okay, we will wait for Dr. Firoz Mahbub Kamal. Liaquat Bhai, would you like to answer the question while we wait for Dr. Firoz Kamal? I can now. Yes, we can hear you now. আচ্ছা দেখুন, আমাদের ব্যর্থতাটা কোথায়? এই যে আমাদের ভাই আমরা অনেকে আলোচনা করলাম, আমাদের ব্যর্থতাটা কোথায়? দেখো, আমি যতটুকু ইসলামকে বুঝেছি, আমার কাছে মনে হয় যে মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদতটা হলো এই রাজনীতি। আমাদের কাছে রাজনীতি নয়, এটা জিহাদ। এটাকে দেখুন, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হচ্ছে আমাদের ব্যক্তির পরিশুদ্ধির জন্য, আর রাজনীতি হলো সমাজ এবং রাষ্ট্রের পরিশুদ্ধির জন্য। নামাজের 5 ওয়াক্ত নামাজ থাকে, কিন্তু জিহাদটার ওয়াক্ত সব সময়ের জন্য। কারণ বাতিলি শক্তি, যারা ইসলামের শত্রু শক্তি, ওদের যুদ্ধটা আমাদের বিরুদ্ধে সবসময়ের জন্য, ঠিক আমাদের প্রতিরোধের যুদ্ধটা সবসময়ের জন্য। আর রাজনীতি হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটাকে জিহাদ বলা হয়। এই ময়দানে মারা গেলে শহীদের দরদাম মিলে, সরাসরি মানে কোনো ফুলসিরাত নাই, কোনো রোজ আসর নাই, ডাইরেক্ট জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ট্রি দেন। এর চেয়ে বড় নিয়ামত নাই। আমাদের ব্যর্থতা কি জানেন? আমরা সিস্টেমের কথা বলছি, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? আমরা রাজনীতিকে ইবাদতে পরিণত করতে পারিনি। এরা রাজনীতিকে আপনার পেশাদারিতে পরিণত হয়ে গেছে, ক্ষমতা দখলের হাতিয়ারে পরিণত হয়ে গেছে। অথচ রাজনীতি হলো এই যে হাউ টু কোয়ালিফাই ফর জান্নাহ, হাউ টু কোয়ালিফাই ফর দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর চেয়ে বড় হাতিয়ার আর নাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজেন্ডার সাথে একাত্মতা হওয়ার একটা হাতিয়ার। আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজেন্ডার সাথে একাত্ম হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজেন্ডাই আমরা জানি না। আমরা কি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজেন্ডা কি? এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করি, এটা আল্লাহর এজেন্ডা? নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজেন্ডা হচ্ছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, that Islam will prevail over all the falsehood, all the false ideologies, all the false lifestyles, and Islam will overwhelm. এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজেন্ডা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফ, সূরা তাওবা, সূরা ফাতহার মধ্যে 3 বার বলেছেন। কিন্তু দেখুন, হজের এই যে রোজার হুকুম আসছে মাত্র একবার, পুরো কোরআন শরীফে মাত্র একবার রোজার হুকুম আসছে সূরা বাকারার মধ্যে, সম্ভবত 185 আয়াতে। অথচ তারপরে কোন রোজা ফরজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিহাদের হুকুম বারবার আসছে। দেখুন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বলেছেন, সূরা আপনারা পড়বেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আমার কাছে আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার কাছে এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে যাচ্ছেন যে মুসলমানের অর্থ হলো আল্লাহর সাথে একটা ডিস স্বাক্ষর করা, একটা দলিল স্বাক্ষর করা, এটা কেনা বেচার দলিল, যে মুসলমান তার জান ও মাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে এবং বিনিময়ে সে জান্নাত পাবে, এবং সে লড়াই করবে, ইউকাতিলুন ফায়াকতুলুন ইউকতালুন, মরবে এবং মারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই ওয়াদাটা, এই বার্গেনটা তাওরাতে বলেছি, ইনজিলে বলেছি, কোরআনেও বললাম। ওয়ান আওফা বিআহদি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে সে কে ব্যতীত ওয়াদা পালন করতে পারে। আমি আল্লাহকে ফাস্তাবশিরু, রিজয়েস, ইউ সেলিব্রেট দ্যাট ইউ আর সো লাকি দ্যাট কুড মেক এ বার্গেন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলমানের অর্থ হলো আল্লাহর সাথে এই ডিডটা সাইন করা। আমরা কতজন মুসলমান এই ডিডটা সাইন করেছি? আমরা ডিড করি বিভিন্ন অফিসের অর্গানাইজেশনের সাথে, বিভিন্ন কোম্পানির সাথে, জীবনকে বিক্রি করে দিই, নিজের সামর্থ্যকে বিক্রি করে দিই।
কিন্তু আল্লাহ রাস্তা আমরা কিছুই বিক্রি করতে চাই না। এটা শুধু আমাদের অবসর নয়, লিজার টাইম অ্যাক্টিভিটি হয়ে পড়েছে। আর আমাদের শত্রুরা সবসময় এই কাজ করে। আমাদের সিস্টেম নিয়ে কোনো কিছু পরিবর্তন হবে না যদি না আমরা এই জিহাদকে পার্ট অফ আর লাইফ পরিণত করতে পারি। জিহাদ ইজ ইনসেপারেবল ফর এ মুসলিম। আমাদের নবীজি ছিলেন ইসলামের শোকেস, আর আমরা হয়ে গেছি জাহিলিয়াতের শোকেস, স্বৈরতন্ত্রের শোকেস, রাজতন্ত্রের শোকেস, ট্রাইবালিজমের শোকেস, ন্যাশনাল স্টেটের শোকেস, জাতীয়তাবাদের শোকেস, সেকুলারিজমের শোকেস। আমরা ইসলামের শোকেস হতে পারিনি। নবীদের বড় সুন্নাত হলো এই, তিনি ইসলামের শোকেস ছিলেন, আর আমরা হয়ে গেছি জাহিলিয়াতের শোকেস। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা এখানে ব্যর্থ হয়ে গেছি। খুবই দুঃখিত, সময় স্বল্পতা আমাদের আমি এখানে পয়েন্টে আমি আসছি যে এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, এটা আমাদের জন্য একটা শুধু ওপেন করে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। এইটা আমরা ব্যর্থ হয়েছি। আমরা 47-এ কিন্তু একটা সুন্দর দরজা আমরা খুলে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় সুযোগ আমাদের দিয়েছিলেন। আমরা একটা সিভিলাইজেশন স্টেট হয়ে গ্রো করতে পারতাম। আমরা হতে পারতাম দুনিয়ার তৃতীয় বৃহত্তম রাষ্ট্র উইথ 400 মিলিয়ন পিপল, উইথ ইউনাইটেড পাকিস্তান। আমরা জাতীয়তাবাদের ঊর্ধ্বে বাঙালি, পাঞ্জাবি, পাঠান সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে একটা ন্যাশনাল স্টেট করতে পেরেছিলাম। যখন খেলাফত যখন ধ্বংস হয়ে যায় 1924 সালে, তখন এই উপমতের মুসলমানরা দেখলো যে আমরা যেহেতু মুসলিম বিশ্বের সর্বশেষ সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠী, আমাদের লেটেস্ট ফর্ম সিভিলাইজেশন স্টেট পাকিস্তান হলো। কিন্তু আমরা পাকিস্তান ফেল করে দিলাম, আমরাই ফেল করে দিলাম। আমরা কি করলাম? জাতীয়তা দীক্ষা দিলাম, বাঙালি জাতীয়তাবাদ। এই পতাকা নিলাম আমরা বাঙালিরা। আমাদের একটা গণতন্ত্রের খুনি, একটা বিদেশি শক্তির দালাল, একটা ফ্যাসিস্টকে আমরা নেতা বানালাম। তাকে বললাম কি জাতির পিতা, জাতির বঙ্গবন্ধু, জাতির নেতা। যত রকম একটা অপরাধীকে সম্মানিত করা অপরাধ। শুধু ফেরাউনই জাহান্নামে যাবে না, যারা ফেরাউনকে যারা সম্মানিত করেছিল, তাকে খোদা বলেছিল, তারাও জাহান্নামে যাবে। এর জন্য মানুষ খুন করার দরকার নেই, জাহান্নামে যাওয়ার জন্য মানুষ খুন করা লাগে না। একজন খুনিকে, একজন স্বৈরাচারীকে, একজন ফ্যাসিস্টকে সমর্থন করাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। আমরা তো বাঙালিরা সেই অপরাধটা করেছি। আমাদের কাছে ছাত্রলীগের একটা সুযোগ আল্লাহ দিয়েছিলেন, এই সুযোগটা আমরা নিজের হাতে ধ্বংস করেছি। উই কুড হ্যাভ প্লেড এ বিগ রোল ইন দ্য হোল মুসলিম ওয়ার্ল্ড at the third largest country after China and India. Pakistan would have been the third largest country. আর ওর সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠী ছিল আমরা বাঙালি মুসলমান না। দেখো আমাদের সুযোগটা কত ছিল। কয়েকজন মারা যাওয়ার পর ওই সিআরে কে বলেছিল? একজন বাঙালি, হাসান আজিমউদ্দিন, সরওয়ার্দী, নুরুল আমিন। এরা পাকিস্তান, তারপরে মোহাম্মদ আলী, এরা পাকিস্তান প্রধানমন্ত্রী হয়েছিল। উই বেঙ্গলি কুড হ্যাভ প্লেড এ গুড রোল, উই লস্ট দ্য অপরচুনিটি। নাও এখন আমরা শুধু একটা পেয়েছি, এটাও সম্ভবত লস্ট হয়ে যাবে, কারণ উই আর নট মেন্টালি প্রিপেয়ার্ড টু প্লে দ্য রোল। এটা ছাত্ররা একটা আন্দোলন করেছে, তারা তো ইসলামী ছিল না। তারা নিজেদের অধিকার আন্দোলনের জন্য তাদের একটা, এটার অপরচুনিস্টিক আন্দোলন ছিল একটা। তাদের কোটা দিচ্ছ না এই অপরচুনিস্টটা নেওয়ার জন্য। এটা টোটালি একটা স্বার্থান্বেষী একটা আন্দোলন। এটা তাদের গণতন্ত্রের জন্য, বিপ্লবের জন্য তাদের করেনি। এটা বাই প্রোডাক্ট হয়ে গেছে। এটা একটা, আজকে তো হাসিনা ছড়ে গেল, এটা বাই প্রোডাক্ট অফ দেয়ার অপরচুনিস্টিক আন্দোলন। একটা বুর্জোয়া আন্দোলন। যারা মনে করছিল আমাদের কোটা বাড়াতে হবে, এই আন্দোলন নিয়ে করতে করতে এই কোটা যদি না থাকতো, এই অপরচুনিটি না থাকতো, তারা আন্দোলনে নামতো না। এই ছাত্ররা এই আন্দোলন নামলো শুধু নিজেদের কোটা বাঁচানোর জন্য। এটা স্বার্থান্বেষী আন্দোলন। এটা আমাদের জন্য একটা সুযোগ খুলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের একটা ওপেন অপরচুনিটি দিয়েছেন। আমরা ব্যর্থ হয়ে যাবো, এখন আমরা ব্যর্থ হয়ে যাবো। আমাদের ফসল বারবার বানের জলে ভেসে যাবে, এবারও ভেসে যাবে, আগেও ভেসে গেছে, 47-এ ভেসে গেছে, আমরা 75-এর সুযোগ পেয়ে ভেসে গেছে, আবারও ভেসে যাবে। তার কারণ কি জানেন? আমরা রাজনীতিকে ইবাদত হিসেবে গ্রহণ করতে পারিনি। এটা আমাদের পার্ট টাইম, লিজার টাইম। আমি খুবই দুঃখিত, আমাদের কাছে প্রায় 22টা প্রশ্ন আছে। আমি চাইবো যতগুলো প্রশ্ন করা যায় উত্তর নেয়ার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খান আপনার জানাময় উত্তরের জন্য। আমি আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। ওকে, আমার প্রায় 22টা প্রশ্ন এখানে আছে। আমি সব প্যানেলিস্টদেরকে হাম্বলি রিকোয়েস্ট করবো আপনার প্রত্যেকটা প্রশ্ন 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে প্লিজ। কজন হাত আছে? 4 জন না? Can we take one question from live? Yeah. Looking for Tiara and Dex. Tiara and Dex, please ask your question. জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? Yes, we can hear you. আচ্ছা, আমি তরুণ বলছিলাম, আমি বাংলাদেশ থেকে আপনাদের কথা শুনছি। অনেক ধন্যবাদ যে এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন। কোয়েশ্চেন প্লাস আমার একটু ছোট্ট কমেন্টস বলতে পারেন। ভাই কোনো কমেন্ট না প্লিজ, জাস্ট কোয়েশ্চেন ভেরি কুইকলি প্লিজ, আমাদের সময় অতি। যে প্যানেলিস্টরা যেটা বলছেন যে আন্দোলনের জাস্ট একটা রিয়েলিটি, যে আসলে এই স্টুডেন্টদের যে কোর যে ডিমান্ডটা, এটা কোটা
এই বিষয়টা যদিও শুরু হয়েছে আমরা জানি চাকরির অভাব এবং নানা জুলুম নিপীড়নের জায়গা থেকে কিন্তু এটা এসছে, এবং এই স্টুডেন্টদের মধ্যে বা যুব সমাজের মধ্যে যে এই সোসাইটির সাথে এঙ্গেজ হওয়া এবং দায়িত্ব নেওয়ার যে বিষয়টা, এটা একটা বিশাল ইস্যু হিসেবে এখন আমাদের এই দেশে উঠে এসেছে। আপনারা কি মনে করেন না যে এই জেনারেশন ইজ ডিফারেন্ট দ্যান দ্য সিনিয়র জেনারেশন হুইচ রিয়েলি কুড নট বি পসিবল যে ইন দ্য রিভলিউশন, কিন্তু এই জেনারেশন কিন্তু এটা করে ফেলছে। এখন এই জেনারেশনকে ইসলাম দিয়ে অ্যাট্রাক্ট করার জন্য আমরা কি করতে পারি? ওকে, গুড, উই গট ইউর কোয়েশ্চেন। লিয়াকত ভাই, আপনি উত্তরটা 1 মিনিটের ভিতরে দিবেন প্লিজ, এশার নামাজের সময় চলে আসতেছে। প্লিজ আনমিউট ইউরসেলফ বিফোর। Okay. Can you hear me? Yeah. ইয়েস। I fully agree with তরুণ ভাই। আমি যেটা দেখেছি, দি মেধা, দি মননশীলতা, তাদের স্ট্রেট ফরওয়ার্ডনেস, তাদের সিনসিয়ারিটি, সর্বোপরি তাদের সাহস, প্রতিটি ক্ষেত্রে তারা স্বাক্ষর রেখেছে যে অসাধারণ প্রতিভা তারা তারা দেখিয়েছে। আমরা নিজে আমাদের মাথা হেট হয়ে গিয়েছে যে আমরা কি দেখছি। এমনকি 2018 সালেও বাচ্চাদের যে সমস্ত স্লোগান আমাকে তাজ্জব করে দিচ্ছে। তারা বলে যে হ্যাং অন এ মিনিট, এখানে রাস্তার কাজ না, এখানে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তো আপনি সেই একটি জেনারেশন যাদের হাতের মুঠো সারা পৃথিবী, অর্থাৎ মোবাইলের মধ্যে যাদের পৃথিবী, সেই জেনারেশনের জন্য আমাদের বর্তমান রাজনীতি, আমাদের সিস্টেম সম্পূর্ণরূপে করাপ্ট হয়ে গেছে, জরাজীর্ণ, অবসোলেট হয়ে গেছে। অর্থাৎ আমাদের রাজনীতি তাদের প্রতিভাকে ধারণ করার মতো সেই যোগ্যতা তাদের নেই। কারণ তাদের এই রাজনীতি মানে শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত যে রাজনীতি কিংবা কন্টিনিউয়াসলি এখন যা চলবে, সেই রাজনীতি কোনো অবস্থাতেই তাদের মেধাকে ধারণ করার মতো অ্যাবিলিটি, আমি আবারও বলছি, তাদের মেধাকে ধারণ করার মতো অ্যাবিলিটি নেই। যার আছে সেটা হচ্ছে সারা বিশ্বকে ধারণ করার মতো রাজনীতি, সেটি হচ্ছে যে সাপ্রা ন্যাশনাল রাজনীতি, এবং যেটি এটি সুপার স্টেটের রাজনীতি, সেটি হচ্ছে ইসলামের যে ভিশন, সেই রাজনীতি কেবল পারে এদের মেধাকে, এদের মননশীলতাকে, এদের ভিশনকে অ্যাকোমোডেট করতে। আর ব্যর্থতা হচ্ছে আমাদের ইসলামী রাজনীতিবিদ, তারা রাজনীতি করে সেই গণতন্ত্রের রাজনীতি করে, তারা রাজনীতি করে সেই পুঁজিবাদের রাজনীতি করে, তারা রাজনীতি করে সেই দাসত্বের রাজনীতি করে, তারা রাজনীতি করে পশ্চিমা পুঁজিবাদী রাজনীতি করে, বিকল্প কোনো রাজনীতি করে না। Khatib Liaquat, we got the answer. Thank you. Next question is this brother Bodzi wrote, Bangladesh seems to be a very secular nation. Is the idea of an Islamic government achievable in such a climate, given so-called Islamic parties also do secular politics? So উনি বলতেছেন বাংলাদেশ একটা খুব সেকুলার রাষ্ট্র, এখানে ইসলামিক গভর্নমেন্টের আইডিয়া কি বপন করা যাবে যেখানে সব ইসলামিক পার্টিরা সেকুলার পলিটিক্স করে? আমি যদি আমাদের প্রফেসর আব্দুল কাদের সালেহ থাকেন লাইনের মধ্যে, আমি বলবো ওনাকে উত্তরটা দেওয়ার জন্য। আচ্ছা, উনি হয়তো Is it unmuted now? yes please, Okay. জাযাকাল্লাহ। very quickly আসলে very briefly, যে আসলে ডেফিনেটলি বাংলাদেশ, আমি এগ্রি উইথ দিস, বাংলাদেশ এটা মানুষের মাইন্ডসেট এটা হচ্ছে সেকুলার, এবং ইসলামিস্ট যারা তারাও কিন্তু প্রভাবিত সেকুলার কালচার এবং সেকুলার ফিলোসফি দ্বারা। সেই কারণে তবে ইসলামী বিপ্লব, ইসলামী রাষ্ট্র বাংলাদেশে সম্ভব কিনা? ইয়েস, ডেফিনেটলি 100% সম্ভব। এটা ইথিক্যালি সম্ভব, বাস্তবেও সম্ভব। ইথিক্যালি আমরা বলতে পারি যে এটা তো কোনো কিছু, নাথিং ইজ ইম্পসিবল। দুনিয়াতে আমরা এটাই দেখেছি, পরিবর্তনগুলো শূন্যতা থেকে শুরু হয়েছে এবং সম্ভব হয়েছে। আর বাস্তবেও কিন্তু এটা সম্ভব। বাংলাদেশের মানুষের মানে হৃদয়ের গভীরে, যাদেরকে আমরা মাস পিপল বলি, তাদের গভীরে ইসলাম প্রথিত, এবং এই ইসলামটা এমন যে কখনো সে হয়তো ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করে না অনেক সময় ইসলাম, কিন্তু ইসলামের উপর যখন আঘাত আসে, ইসলাম কোথাও ক্ষতিগ্রস্ত হয়, তখন সে কিন্তু সবকিছু পেছনে ফেলে জ্বলে উঠে। এগুলোর প্রমাণ সব জায়গায় আসছে। এখন ইসলামী নেতৃত্ব যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে তাদের ওই স্ট্র্যাটেজি তাদেরকে অ্যাডপ্ট করতে হবে, যাতে করে মাসকে তারা টাচ করতে পারেন।
এবং এখানে স্টুডেন্টসদের কথা বলা হয়েছে যে মেধাবী, যে এখন বর্তমান জেনারেশনকেও কিন্তু জেনারেশন যারা ইসলামিক পলিটিক্স করেন তাদেরও কিন্তু জেনারেশন একটা পার্ট আছে। তারা যে একেবারেই বার্ধক্যে পৌঁছে গেছে এবং সবাই একটা মানে ওই পান তামাক খাইয়া রাজনীতি করছে তা কিন্তু না। হ্যাঁ, তাদেরও জেনারেশন আছে, কিন্তু এটা সেই লেভেলে এখন পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। সেজন্য যেটা রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু আপনার সংস্কার প্রয়োজন আছে এবং তাদের স্ট্র্যাটেজিকে ডেভেলপ করার প্রয়োজন আছে। থ্যাংক ইউ। ওকে, জাজাকাল্লাহ খাইরান। হ্যালো, আসসালামু আলাইকুম। হোস্ট আপনি মিউট, আপনি কি আমাকে কথা বলতে দিচ্ছেন? আপনি মিউট। Yes, please ask your আমাকে question. জি জি, আমি বুঝতে পারছিলাম না, আপনি মিউট হয়ে গেছেন। যে আমার প্রশ্নটা ছিল, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আরো অনেক ধর্মাবলম্বী আছে। সো যদি আমরা ইসলাম ওইখানে প্রতিষ্ঠিত করতে যাই, তো এটা কি তাদের উপর অন্যায় হয় না? বা তারা কিভাবে দেখবে, বা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমের বা কিভাবে দেখবে বিষয়টা? ধন্যবাদ। ওকে, আই থিঙ্ক আমরা মাত্র একটা পোল করছি, আমাদের পার্টিসিপেন্ট আছেন প্রায় 70 জনের মধ্যে। আই থিঙ্ক কত পার্সেন্ট বলছিলেন? এবার 70% বলছেন যে এটা হবে না। বাট লেটস গেট এ কুইক আনসার ফ্রম ব্যারিস্টার রেজাউল করিম। 100%, actually 100% বলছেন এটা হবে না। ওকে, রেজাউল করিম, প্লিজ very brief answer. I think it's quite self-explanatory from the poll, but please very brief answer. না, এরকম কোনো আশঙ্কা নেই, কখনোই হবে না। এবং এটা হিস্টোরিক্যাল এভিডেন্স রয়েছে যে যখন খেলাফত রাষ্ট্র ছিল তখন মাইনরিটিদের প্রোটেকশন দেওয়া হতো, এবং আমরা খেলাফত রাষ্ট্রের মধ্যে কখনো কোনো ধর্মীয় রায়ট দেখিনি, যেটা সেকুলার সিস্টেমের মধ্যে বরং আমরা প্রত্যক্ষ করেছি। সুতরাং এটা হবে না। এবং শরিয়াগত ভাবেও দায়িত্ব রয়েছে খলিফার উপরে যে তিনি অবশ্যই মাইনরিটিদেরকে প্রোটেক্ট করবেন। ওকে, another question quickly for you, ব্যারিস্টার রেজাউল করিম, যে একজন ভাই জিজ্ঞেস করছিলেন, আমি প্রশ্নটা এখানে পাচ্ছি না, উনি বলছিলেন যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা এখন কিভাবে কায়েম করা যায়। আমি জানি একটা লোডেড কোয়েশ্চেন, বাট ভেরি ব্রিফলি ইফ ইউ কুড আনসার, এক কথায় কিভাবে উত্তর দেবেন এটা? রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে এটা তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আমাদেরকে সেই পদ্ধতি ফলো করতে হবে। খুব ব্রিফলি বলতে গেলে যে এখানে মুসলিমদেরকে অবশ্যই এই অথরিটি এবং সিকিউরিটি দুটোকেই এনশিওর করতে হবে। অর্থাৎ আমরা যেন কোনোভাবেই আমাদের সিকিউরিটির ইস্যু নিয়ে এবং আমাদের অথরিটির ব্যাপারে পশ্চিমা বা ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত না হই। কারণ যতক্ষণ আমরা ওই নিয়ন্ত্রণের মধ্যে থাকবো ততক্ষণ আসলে পূর্ণাঙ্গ একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আর এখনকার পরিস্থিতিতে যে অপরচুনিটিটা তৈরি হয়েছে বাংলাদেশে, এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেটা দরকার, যে এই রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থাটার যে কি কি সুবিধা দিবে, পুরো ভিশনটা এখন মানুষের সামনে তুলে ধরতে হবে। বিশেষত এই ছাত্রদের সামনে, যাদের খুব ফ্রেশ মাইন্ড রয়েছে, যারা ওই গণতান্ত্রিক নোংরা রাজনীতির মধ্যে সেভাবে ইনভলভ না, এবং তাদের কাছে আমার মনে হয় এই আপিলটা করা গেলে তারা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে। এবং সিনিয়র যারা রয়েছেন তারা, যেহেতু মানুষের মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে, ইসলামের প্রতি ঈমান এবং আকীদা রয়েছে, সুতরাং এটা শুধু একটু এক্সপ্লেন করলেই মানুষ এটা অ্যাকসেপ্ট করে নেবে। মানুষের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স আসলে কোনো ইস্যু বলে আমি মনে করি না। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আমি খুবই দুঃখিত আমাদের পার্টিসিপেন্টদের কাছে যে আমি সময় স্বল্পতার কারণে আর কোনো প্রশ্ন দিতে পারলাম না। অনেকগুলো প্রশ্ন রয়েছে। ডিয়ার অডিয়েন্স, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমরা শেষ করার আগে আমি আমার প্যানেলিস্টদেরকে বলবো, 1 মিনিটে আপনাদের কোনো কনক্লুডিং রিমার্ক থাকলে প্লিজ
Just in 1 minute, if you could say it, please. Let's start with Dr. Firoz Mahbub Kamal, please. Unmute yourself, please, Dr. That's it. Good. শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমার কথা হলো এই যে আসলে আমাদের কোত্থেকে শুরু করতে হবে। আমাদের এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে যদি নাকি আমরা আমাদেরকে ইসলামাইজ করতে ব্যর্থ হয়ে যাই। কোথা থেকে আমাদের আমাদের মূল টাস্কটা কি? ইসলামাইজেশন আওয়ার ওন সেলফ অ্যান্ড ইসলামাইজেশন আওয়ার সোসাইটি, ইসলামাইজেশন আওয়ার স্টেট। এই কাজটাকে, এই পদ্ধতিটাই একটা জিহাদ। জিহাদের 3টা রূপ থাকে। একটা হলো ইন্টালেকচুয়াল ওয়ারফেয়ার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে, ফালা তুতিউল কাফিরিনা ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা। কাফেরদের অনুসরণ করবে না, তাদের মতবাদ, তাদের সোশ্যাল দর্শন, সমাজ দর্শন, রাজনীতি কোনো কিছুই না। জাহিদুম বিহি, এবং এদেরকে জিহাদ করো এই কোরআন দিয়ে, জিহাদান কাবীরা। এটাকে বলা জিহাদান কবীরা, সবচেয়ে বড় জিহাদ। এটাই বড় জিহাদ। এই জিহাদ কিন্তু আমরা করিনি। নবীজি 13টি বছর মক্কায় জিহাদ করেছিলেন। তখন কিন্তু 11 বছর কোনো নামাজই ছিল না। 11টি বছর কোনো নামাজ ছিল না, কোনো রোজা ছিল না। 11 বছর পরে নামাজ ফরজ হয়েছে। কি ফরজ ছিল? সূরা মুজাম্মিলের মধ্যে পড়ে রাখেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। খাড়া হয়ে যাও, কোরআন তেলাওয়াত করো অর্ধেক রাত, 1/3 রাত। এটাই ছিল তাদের ইবাদত। 11 বছর ধরে কোরআনের সাথে তারা ইন্টিগ্রেট হয়েছিলেন। এই কোরআনাইজেশন, আমি বলি এটা কোরআনাইজেশন। আমাদের কোরআনাইজেশন তো নাই। আমরা কোরআন তেলাওয়াত করে কোরআন বুঝি না। ফলে উই হ্যাভ ফেলড টু ইসলামাইজ আওয়ারসেলফ। আমরা ইসলামের বড় বড় প্রবক্তা হয়ে গেছি, কিন্তু উই হ্যাভ ফেলড টোটালি টু ইসলামাইজ আওয়ারসেলফ। আমরা ভাবি আমরা সমাজকে, রাষ্ট্রকে ইসলামাইজ করে ফেলবো। আমরা মনে করছি আকাশে আমরা প্রাসাদ গড়বো। এটা হয় না। এর জন্য আমাদের ভূমি তৈরি করতে হয়, এর জন্য আমাদের ইট রড সিমেন্টের দরকার হয়, এই মানুষ তৈরি করতে হয়। নবীজি 13টা বছর মক্কাতে আবু বকর, ওমর, ওসমান, আলী এদের মতো লোক তৈরি করেছিলেন। এরা হচ্ছে সর্বকালের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই 13 বছর সৃষ্টি হয়েছিল। আমরা কি একজনে তৈরি করতে পেরেছি এই মানের? পারিনি তো। আমরা ধর্ম ব্যবসায়ী সৃষ্টি করেছি, যারা অর্থ না দিলে ওয়াজও করে না। অথচ যেদিন আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করে ওয়াজ করব, মার খাবো, রক্তাক্ত হবো, সেদিন বুঝবো যে আমরা নবীর সুন্নত পালন করছি। এইভাবে ইসলাম আসবে না ভাই। এবারে যেটা হলো, এটা একটা বললাম আমি, একটা অপরচুনিস্টিক একটা আন্দোলন ছিল। অপরচুনিটি শুধু ওই কোটা, এটাই ছাত্ররা নিজেদের স্বার্থ চিন্তা চেতনায় উদ্বেলিত হয়ে একটা বিপ্লব ঘটিয়ে ফেললো। যদি তারা জান্নাত পাওয়ার জন্য যদি তারা আন্দোলন করত, ইসলামাইজ করত, তাহলে এই বিপ্লবটা ইসলামিক হতো। আমরা এখানে ব্যর্থ হয়ে যাবো, আবার ব্যর্থ হয়ে যাবো, আমি বলছি আপনার। কারণ আমরা নিজেদেরকে ইসলামাইজ করতে ছাত্ররা ব্যর্থ হয়েছে, আমাদের ইসলামী আন্দোলন নেতারা ব্যর্থ হয়ে গেছে। যে মেথোলজি আমরা নিয়েছি, এই মেথোলজিটা নবীদের মেথোলজি নয়। নবীদের মেথোলজি শুরু হয়েছিল ইসলামাইজেশন অফ আওয়ারসেলফ, এরপরে রাষ্ট্রের এবং সমাজের ইসলামাইজেশন। আমরা ঘোড়ার আগে গাড়ি ধরে দিচ্ছি, ঘোড়ার আগে গাড়ি ধরছি। Okay, Jazakallah khairan, Dr. Firoz Mahbub Kamal. Can I ask Dr. Khatib Liaquat Sarkar to give his concluding remark? Please, 1 minute, because আমি already দেখতে পাচ্ছি আমাদের জন্য তাগিদ দিতেছেন। Yeah, thank you, Barakallah fi. Okay, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে দেখুন, আমাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই। এই ছাত্রছাত্রীরা এতটাই দুর্বল যে তারা রেলওয়ে এক্সপ্রেস বা মেট্রো রেলের এক্সপ্রেসের নাম, জাতির পিতার নাম পরিবর্তন করে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম প্রতিস্থাপন করেছে। আমরা যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছি, আমরা শহীদ উপাধি ধারণ করেছি। আমরা মৃত্যুর সময় আমরা পানিটুকু না নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা শহীদি মৃত্যু গ্রহণ করেছি। আমি এই আন্দোলনের কথাই বলছি। ইন প্র্যাকটিস আমি আগে বলেছি, তারা প্রতিটি মানুষকে ভুয়া হিসাবে চিহ্নিত করেছে, তারা যে জেনুইন সেটা প্রমাণ করেছে। ইন দি কনফিউশন অফ দেশপ্রেমিকের মধ্যে তারা ডিস্টিংগুইশ করতে সক্ষম হয়েছে কারা সৎ কারা অসৎ। কিন্তু একটি জায়গায় এসেই আমরা বলতে পারবো যে সিস্টেমটা তারা
চিনতে পারেনি, বুঝতে পারেনি। সেই ব্যর্থতা কার কোন জায়গায় সেটি পর বলবো, কিন্তু আমি এটাই বলবো, সব জায়গায় যখন আমরা ভুয়া ভুয়া বলেছি, আমরা সিস্টেমটাকে ভুয়া বলতে হবে। এবং যে সিস্টেমটা হলো এই যে ওয়েস্টার্ন, আমি আগে বলেছি ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক সিস্টেম, যে সিস্টেমের অধীনে আমরা দেশ চালাচ্ছি এবং রাজনীতিও করছি, দেশ চালাচ্ছি এবং রাজনীতি করছি। আজকে যদি নুসরা সেনার প্রধান ওয়াকরুজ্জামান থেকে পাওয়া যেত, তাহলে 6ই অগাস্ট বা 5ই অগাস্টই বাংলাদেশ ইসলাম চলে আসতো। সেই খবরটা পৌঁছেনি, সেই দাওয়া সেখানে পৌঁছেনি। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের দাওয়া অব্যাহত রাখতে হবে। এবং এটি যে ভুয়া সিস্টেম, এই সিস্টেমেই যে আমরা পরাধীন, এই সিস্টেমে যে আমাদের সার্বভৌমত্ব ব্যাহত হচ্ছে, এই সিস্টেমে যে আমরা দাস হয়ে থাকছি, এই সিস্টেমে যে আমরা অধীনত পরাধীন থেকে যাচ্ছি, বারবার রক্ত দিচ্ছি, সে সিস্টেমকে আমরা পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এবং আমাদের যে আন্দোলন এবং সিস্টেমকে অ্যালাইন করে আমরা রাজনীতিতে জয়েন করব, এটি হচ্ছে আমার শেষ কথা। এবং আল্লাহর ওয়াদাকে স্মরণ করব, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহু ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। এই যে আল্লাহ খিলাফাতে আমাদেরকে অধিষ্ঠিত করেছিল, আল্লাহর ওয়াদাকে স্মরণ রাখতে হবে। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ ব্যারিস্টার রেজাউল করিম ভাই। আপনার সমাপনী বক্তব্য প্লিজ আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। ভেরি হাম্বল রিকোয়েস্ট। আমি খুবই আশাবাদী, কেননা এই যে শোষণের বিরুদ্ধে যে ছাত্র জনতা জেগে উঠেছে, এরা, আমি বিশ্বাস করি যে এরা বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এরা পুরাতন যে ব্যবস্থা, যে জুলুমের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে নিশ্চয়ই পরিত্যাগ করবে। এক্ষেত্রে যারা লিডার রয়েছেন, ইসলামিক আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্বটা এখন আমাদের কাঁধে। কেননা উম্মাহ কিন্তু জেগে উঠেছে। আপনাকে এখন উম্মার সামনে সঠিক ইসলামিক রাজনীতিটা প্রেজেন্ট করতে হবে। দেখেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে সবাই কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে। গণতান্ত্রিক দলগুলো বলছে যে আমরা গণতন্ত্র চাই, নির্বাচন চাই, দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। বা আমরা চাচ্ছে তারা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। আর ইসলামিস্টরা কিন্তু এখনো অনেকেই হয়তো বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে আমরা ইসলাম চাইবো না আমরা গণতন্ত্র চাইবো। আমি সবাইকে আহ্বান করব যে সমস্ত দ্বিধা, সমস্ত কনফিউশন ভুলে এখন যে সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দিয়েছে, এই সুযোগের অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে। জাতির সামনে ইসলামিক ব্যবস্থা, ইসলামী খেলাফতকে প্রেজেন্ট করতে হবে এবং তার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। এবং আমি আমাদের এই জাগ্রত ছাত্র জনতার সামনে এই ভীষণটা তুলে ধরতে চাই যে আমরা যদি ইসলামের উপরে ঐক্যবদ্ধ হই এবং ইসলামিক ব্যবস্থা কায়েম করি, ইনশাআল্লাহ উই উইল বি দ্য ভিক্টোরিয়াস, এন্ড আমরা আমাদের নেশনকে একটা এমন উচ্চতায় নিয়ে যেতে পারবো যে দেয়ার উই উইল বি নেক্সট টু নান বেসিক্যালি। সো আসেন আমরা সবাই সেই ভিশনের দিকে ধাবিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য নিশ্চয়ই থাকবে আমাদের সাথে যদি আমরা সঠিক পথে। পরিশেষে আমি অনুরোধ করব আমাদের অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহকে ওনার সমাপনী বক্তব্য তোলার জন্য। প্লিজ কিপ ইট টু 1 মিনিট। জাযাকাল্লাহ। আমার একেবারে শর্ট এন্ড ব্রিফ কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল এবং তার নেতৃত্ব এবং সদস্যবৃন্দকে তাদেরকে আপগ্রেডেড হতে হবে এবং তাদের সিস্টেম এবং পলিসিকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। আনটিল আমরা এই দুটো জিনিসকে আমরা মিস করবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সাপোর্টার থেকে যাব এবং পিছনে থেকে যাব, কখনো নেতৃত্বে আমরা যেতে পারবো না এবং দা ফাইনাল গোল উই ক্যান অ্যাচিভ। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি একেবারে।
ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো এরকম ক্রস প্যানেল ডিসকাশন অনলাইন এবং অফলাইন করব। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ প্রবাসী মুসলিম নেটওয়ার্ক গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক পেজও আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা অনেকগুলা কন্টেন্ট প্রডিউস করি এবং ইউটিউব ফেসবুকের মধ্যে সেগুলো আপলোডও করি। আপনারা সেখানে সেগুলো দেখতে পারেন। আপনাদের সেগুলো থেকে আপনারা উপকৃত হলে সেগুলো আপনারা শেয়ার করবেন প্লিজ। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। আমি আজকের আমাদের প্যানেলিস্ট এবং সম্মানিত উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। শেষ করার আগে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন একটা নতুন বাংলাদেশ ইসলামের ভিত্তিতে দান করেন, একটা ন্যায়পরায়ণ একটা সরকার দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সেফটি এবং সিকিউরিটি দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।